আপনারাও কিছু বলুন, আপনারা কিছু বলুন। শুধু আমি বাংলাদেশে বেরিয়ে শেখ হাসিনা, আল্লাহ, পুরো বাংলাদেশ জুড়ে হাহাকার, পুরো বাংলাদেশ জুড়ে মানুষ কান্না করতেছে, 2-4 জন স্বার্থবাদী ছাড়া পুরো বাংলাদেশ কাঁপতেছে, 2-4 জন দালাল ছাড়া। সব জায়গায় অনেক জায়গায় মারা গেছে। বাইতুল মোকাররমে অনেক রক্তারক্তি শুনেছি, মারা গেছে কিনা এখন খবর পাই নাই। হবিগঞ্জে দুই গ্রুপ, মনে হয় বিএনপি ছিল, 2টা বিএনপি গ্রুপেই মারামারি করছে। এই যে নিজেদের দলের ভিতরে কোন দল, আবার অপোজিট দলের সাথে কোন দল, আমরা বাঁচতে পারবো? বলেন তো। আমরা বাঁচতে পারবো? আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ না। যারা আজকে বলতেছে না সব বুয়া, আপনি কয় টাকা খাইছেন, ওরাও বাঁচতে পারবে না। ওদের ভিতরে দেখেন অন্তর্গত ভাবে কত অমিল, কত মারামারি, ওরা নিজেরাও লাগতেছে, আওয়ামী লীগও মারতেছে, আবার মানে যাকে পাইতেছে তাকে মারতেছে। বেশি সুখে আছে। হ্যাঁ, চাঁদপুরে বিরোধী দলে ব্যাপক হতাহত। চাঁদপুরেও, মাই গড, পুরা বাংলাদেশ গতকাল আর আজকে পুরা বাংলাদেশে এটা একটা সুপরিকল্পিত ভাবে আমার মনে হয় করা হয়েছে চারদিকে। মানে হচ্ছে ওই যে বলে না, শয়তানের একটা উসিলা খুঁজে মানুষ লাগার জন্য। জ্বরে আমার ঠোঁটের দিকে অবস্থা, আর শয়তানে উসিলা পাইছে, সারা দেশ শেষ করে দিতেছে। শয়তানে একটু কান পরা দেয় আর নিজেরা লাগে। একটু হুশ নয় মানুষ। আর সোশ্যাল মিডিয়াটাও মনে হয় অনেক ক্ষতি করছে। একটা ছোট পোস্ট দিলেই শুরু হয় তেনা পেঁচানো। আরে বাবা, সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের মনের মত প্রকাশ করে, জন্য কেউ কারো শত্রু হওয়া, এটা যে কত বড়, মানে কত বড় একটা ক্রাইম বলবো না, এটা হচ্ছে সোশ্যাল গণহত্যা, সাইবার গণহত্যাটা। ভাই রে, যদি শান্তির দূত আসতো। সবাই এখন শান্তির দূতের অপেক্ষা করতেছে। শান্তির দূত কোথায় আছে? চাঁদপুরে বিএনপির 2 দলে ব্যাপক হতাহত। আপনি যে কাদের বাচ্চা, একটা লিঙ্ক দেন তো, এই বিষয়ে একটা লিঙ্ক দেন, খবরের একটা লিঙ্ক দেন। দেখছেন আমার চেহারা দিন দিন কি খারাপ হইতেছে, আমি নিজেদের তাকাইতে পারি না। আর এই যে আমাদের যে বাচ্চাগুলা আহত হয়েছে, মারা তো গেছে অনেকে বিনা চিকিৎসায়। যারা আহত হয়েছে এরা অনেকে, আমি দেখাচ্ছি, ওরা অনেকে আজকে দাবি তুলেছে যে ওদেরকে কেউ সমন্বয়কারীরা দেখতে যায় নাই, বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে কোনো সহযোগিতা করা হয় নাই। আর ওরা মানে দৈন্যদশার মধ্যে আছে। ওরা যে জীবনের অমূল্য সম্পদ হারিয়েছে, অঙ্গহানি হয়েছে, জীবন হারিয়েছে, ওদের জীবনের মূল্য 5 লাখ আর 1 লাখ। দাঙ্গা করলে তো হতে হবে। এখন ভাই কয়জনে বুঝাবো, দাঙ্গা করেছে, সবার রক্ত গরম। আমরা মনে হয় না ভাই থাকতে পারবো, মনে হয় না। এই 20,000 কোটি টাকা এমনি দিছে, দেয় নাই এখনো। চুক্তি হয়েছে, কখন দিবে সেটা তো আমরা জানবো না। চুক্তি হয়েছে, দেখাইছে, কিন্তু যে কোনো সময় দিবে বা দিয়ে দিছে, এটা একটা আইওয়াস করছে। ও আল্লাহ, আমার মনে হলে মানে ভিতরে যখন আমি যে কথা বলবো, মানে ফ্লুয়েন্স ভাবে যে কথা বলবো, ওই বলার যে আবেগটা ভিতরে তৈরি হয়, সেটা আমার মাথায় গিয়ে হ্যাং হয়ে যায়। আমি বাংলাদেশের ভাই, কোন জেলার জিজ্ঞেস করে লাভ নেই। আল্লাহ আল্লাহ, সারাদিন শুধু আল্লাহকে ডাকতেছে, আল্লাহ রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ। এই যে দেখেন তো,
আমাদের সন্তানদেরকে কি করছে বাচ্চাগুলা এসা, কেউ অন্ধ, কারো পা নাই, কারো হাত নাই, নামাজের স্থান রক্তাক্ত হয়েছে। বাইতুল মোকাররম মসজিদ নাকি পবিত্র স্থান, সেখানে রাজনৈতিক আলোচনা করে নিষেধ, যেখানে রাজনৈতিক আলোচনা করে নিষেধ। আল্লাহু আকবার, মাথা ঘুরাচ্ছে। আচ্ছা, ওই লিঙ্কটা কই? ওই যে ছেলে মেয়েগুলা যাইসা দাবি জানালো আজকে শাহবাগ। কোথায়? ও, ক্লিক করলে এগুলা থাকবো? আমি সবগুলো কমেন্ট দেখাবো, না দেখলে থাকে না। ৬৭ জন আদিবাসীকে মুসলিম ও সেনা ঘাতকরা মারছে, নিউজ পেলাম। মুসলিম ও সেনা ঘাতকরা মারছে না, আদিবাসী প্রথম কারা যেন বাঙালিদের মারছে। শুরুটা জানতে হবে, মাঝখান দিয়ে বললে হবে না, শুরু থেকে শেষটা বলতে হবে। পাহাড়ে বৌদ্ধ মন্দিরে হামলা, আমাদের দেশটা আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। বাইতুল মোকাররম, আমি তো 2 জায়গা থেকে একসাথে লাইভে আসছি, সবগুলোই দেখছি, সবার কমেন্টগুলো দেখছি। কমেন্টগুলো ডকুমেন্টস থাকবে। আপু, বাংলাদেশটা শেখ হাসিনাই ভালো ছিল। আচ্ছা, কয়জন মারা গেছে? তো খবর পেলাম ৬৭ জন আদিবাসী মারা গেছে। বাঙালিও মরছে, প্রথম বাঙালিরা মরছে অনেক। মিডিয়া প্রচার করছে না। হ্যাঁ, মিডিয়া 2-3 জন প্রচার করছে। বাঙালি মারা গেছে প্রথম 2-4 জন মারছে। মাইরা আমি তো আগের লাইভে ভিডিওটা দেখাইছি আমার ইউটিউবে। ওখানে বলতেছে এক বাঙালি ছেলে, তুই মর, তোকে মরতে হবে। বাঙালি ছেলেকে ধরা 7-8 জনে মিলে মারতেছে। ও যারা মারছে ওরাও বাঙালি। বলতেছে তুই মর, তুই মরতে হবে, মানে ওর লাশ নিয়ে পরে রাজনীতি করবে, এরকম 2-4 জন মারছে মাইরা। পরে উপজাতিদের উপর হামলা করছে যে তোরা তো আমাদের বাঙালি মারছস। তারপর কুকিচিনরা বের হয়েছে, সেনাবাহিনী আসছে, এইভাবে হয়েছে আর কি। তো আমরা অনেকে হয়তো বা জানি না যে কুকিচিন মতাদর্শের যারা, একটা দলের নাম, ওদের সংগঠনের নাম। ওরা 71 সালের স্বাধীনতা যুদ্ধকে মানে গ্রহণ করতে পারে নাই। হ্যাঁ, বাঙালিরা প্রথম 2-3 জন যে মারছে ওইটা নিয়েই মূলত দাঙ্গাটার সূত্রপাত ঘটায়। দাঙ্গার সূত্রপাত ঘটানোর জন্য তো লাশ দরকার। আপনি দেখলেন যে ছাত্র আন্দোলনের মধ্যে যে লাশগুলা ছাড়া তো সরকার পতন সম্ভব ছিল না, তো লাশ ওরা তো সংগ্রহ করছে স্নাইপার দিয়ে। অনেকে পাহাড়ি হয়ে আসলে এখন কি পাহাড়ি হয়ে আসলো আওয়ামী লীগ। এখন যেদিকে যাই হয় খালি আওয়ামী লীগ করতেছে, অথচ আওয়ামী লীগ নেতা কর্মীরা অনেকেই দেশে নাই, অনেকেই দেশ থেকে ভাগছে, অনেকে ধরা পড়তেছে পুলিশের কাছে উদায়ী মিথ্যা মামলা দিয়া। আবার অনেকে কান্নাকাটি করতেছে, পালাইতেছে, যাদের কোনো দোষ নাই তাদেরকে মারতেছে। নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো সম্পূর্ণভাবে অন্ধ হতে গেছে, সব খবর প্রচার করতে দেয় না, তো দেয় না। আমি সোশ্যাল মিডিয়ার ডকুমেন্টস গুলো দেখাইলে আইসা বলে কি আপনি এগুলা ভুয়া দেখাচ্ছেন। তা আমি কি ভাই শুটিং করে নিয়ে আসছি বলেন? আমি কি চট্টগ্রাম গেছি ওখানে গিয়ে শুটিং করছি? সোশ্যাল মিডিয়াকে যদি ওরা বলে যে আবার হেসকি আসতেছে আবার, যদি বলে যে ভুয়া, তাহলে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা একটা মানুষ জীবন দিয়ে দিল, মানে তুফাজ্জলের মতো জীবন দিয়ে প্রমাণ করতে হলো সে চোর ছিল না। এখন পাহাড়িদেরকে জীবন দিয়া মার খেয়ে তারপরে আপনাদের কাছে প্রমাণ করতে হবে যে আমরা অসহায় ছিলাম, এটা প্রমাণ করার জন্য মরতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরেও ওরা সোশ্যাল মিডিয়া প্রথমেই এখন মানুষ যার কাছে আশ্রয় চায় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আশ্রয় চায়।
সোশ্যাল মিডিয়াতে এসে পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে আশ্রয় চায়, সহযোগিতা চায়, মানুষের কাছে চায়। তো ওইখান থেকে আমরা নির্ভরযোগ্য কোনো তথ্য পেলেই আমি মূলত দেখানোর চেষ্টা করি। তো কিছু আছে বিভ্রান্ত করে, যেমন আমার ইউটিউবে একটা ভিডিওতে এসে আরে আপা ওই যে মন্দির ভাঙা নিয়ে বলছে ভারতীয় নাগরিক, একটা পাগল ধরে নিয়ে গেছে, বলতেছে এটা ভারতীয় নাগরিক। তো ভারতীয় নাগরিক বলার মানেই তো হচ্ছে আরেকটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করা। তো এদের আপনারা দেখেন প্রথম 3 জুলাই থেকে এক এক করে ধাপে ধাপে এক একটা আন্দোলনে আগাচ্ছে, আর প্রতিটা তাদের এক একটা ছক করা, ম্যাপ করা। তো ম্যাপ করা, ছক করা যে ওদের আন্দোলনের স্টাইল, আরো যে পরে কি কি হবে ওদের কাছে কিন্তু সেটা ম্যাপ করা আছে, নীল নকশা করা আছে। পাহাড়ে মুসলিমদের বাঙালি বলে চলে, আচ্ছা কিন্তু বাংলাদেশের মুসলিমরা কজন? তুমি কি আমি কি বাঙালি ভাষণ দেয়? যারা আবার শাহবাগ এসে ভাষণ দেয় আমরা বাঙালি, আবার পাহাড়ে গিয়ে বলে আমরা উপজাতি। এটা ওদের একটা ঘৃণ্য পলিটিক্স। ওরাও বাংলাদেশের সাথে, বাংলাদেশের সংবিধানকে ওরা সম্মান করে না, কিন্তু বাংলাদেশে থাকে। এমন একটা ছোট্ট বাংলাদেশ, এটার থেকে আবার ওরা সেই 71 সাল থেকে পাকিস্তানের সাথে বন্ধুত্ব রেখে, ওদের যে সংগঠনের নেতা ছিল বন্ধুত্ব রেখে, আমি অবাক হয়ে গেছি যখন ওদের কুকিচিন সম্পর্কে জানার চেষ্টা করলাম বা ওদের মতাদর্শ সম্পর্কে জানার চেষ্টা করলাম। অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের ভিতরে থেকে, বাংলার মাটিতে ফসল ফলিয়ে, বাংলার আকাশ বাতাসের অক্সিজেন নিয়ে এখানে বেঁচে আছে, অথচ ওরা বাংলাদেশ এত 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 জীবন দিয়ে, এত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হলো, অবশেষে ওরা বাংলাদেশটাকে মেনে নিচ্ছে না। ওরা বাংলাদেশটাকে মেনে নিচ্ছে না, নিজের যত্ন নেব। দেখছেন আমার চেহারা, যারা আমাকে মাত্র 2-3 দিন ধরে দেখতেছেন ইউটিউবে, আমার চেহারাটা দেখছেন কি হয়েছে? আমার আগের কিছু ভিডিওতে দেখেন আমার মানে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছে। হ্যাঁ, কান্না করে আসলে দেখাইতে পারি না। মানুষের ভিতরে মায়া দয়া নাই, কিচ্ছু নাই, মায়া দয়া নাই। মানুষ এত পাষাণ হয়ে গেছে। দেখি মামুনুল হক কি বলছে এই দাঙ্গা নিয়ে, ওনার একটা ভিডিও পেলাম। আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার 1.5 মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ, ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় 1 শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন, বিলাসিতা করেন। ওই সময়ের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে, আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই। আপনারা উপদেষ্টা পরিষদ, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। বুঝছেন সামনে কি হতে যাচ্ছে? সমন্বয়কদের সাথে লেগে গেছে, তার মানে যুদ্ধ, বিশাল বড় একটা যুদ্ধ। শুধু সমন্বয়ক আর মামুনুল হকের যারা অনুসারী তাদের মধ্যে একটা হয়ে যাবে। এবং বায়তুল মোকাররমের ঘটনাকে কেন্দ্র করেই এই ধরনের বক্তব্য দিয়েছেন। কতটা ভয়াবহ হবে চিন্তা করে দেখছেন? মানে যারা ফিউচার জানতে চাচ্ছেন কি হতে পারে, এটা থেকে ধারণা করে নেন এখন কি হতে পারে। এখন যারা এই যে ডক্টর ইউনূস সাহেব যে কি বলে এটাকে, সংবিধান সংস্কার করার কাজ হাতে নিয়েছে, অনেক বিশেষজ্ঞরা এটাকে বলতেছে যে এটা তো আরেক বাকশাল। যারা 72-এর সময় বঙ্গবন্ধুকে বলেছিল, 74-এর সময় যে উনি বাকশাল গঠন করছে, এই জন্য ওনাকে মেরে ফেলা হয়েছে দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়ে। তো ইউনূস সাহেব এখন সংসদীয় নির্বাচনী
দল ছাড়া বা রাজনৈতিক একটা সংসদ, নির্বাচিত সংসদ ছাড়া উনি যে নিজে নিজে 2-4 জনে মিলে ওনারা যে মানে সংবিধান সংস্কার করার কাজ হাতে নিয়েছে, সংবিধান তো মানে 18 কোটি মানুষের প্রাণ, এটা তো 1-2 জনের বিষয় না। ওই সংবিধান আসলে যদি মানবতার জন্য হয়, ধর্মনিরপেক্ষ হয়, সেখানে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে নিয়মগুলা রাজনৈতিক দলের লোকেরা যে নিয়মগুলাকে ধরাবাঁধা নিয়ম দিয়ে সংবিধানকে নিজেদের মানে ক্ষমতা বলে রাখার চেষ্টা করে বা করতে চায়, তারা তো এটা মেনে নিবে না। তারা তো বলতেছে যে এটা আরেক বাকশাল। তো এইভাবে মানুষের ভিতরে তো একটা পয়জন ঢুকে যাচ্ছে। এই পয়জন থেকে তো একটা সময় ওনার উপর অনেক বড় বিপদ আসবে এবং ওনার উপর তো অনেক বড় বিপদ আসবে সবার সম্মতি ছাড়া যদি এরকম কিছু করা হয়। আর সংবিধানে সংস্কার করতে হলে ধর্মনিরপেক্ষ করা ছাড়া কোনো উপায় নাই। কারণ এদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে উপজাতি এরা অন্য ধর্মের, এখন যদি মানে এমন কোনো কঠোরপন্থী নিয়মে নিয়ে আসে যে কোনো বিশেষ জাতি ধর্মের জন্য সুবিধা, অন্য জাতি ধর্মের জন্য অসুবিধা, তো আবার যুদ্ধ হবে। এবং বিশেষজ্ঞরা বলতেছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করতে চাচ্ছে। তো সুষ্ঠু নির্বাচন সাথে তো আরো অনেক কিছু জড়িয়ে আছে। মানুষ তো শুধু নির্বাচন, ভোট আর হচ্ছে যে রাজনৈতিক দল কে হবে সেটার উপর ডিপেন্ড করে। ওরা ডিপেন্ড করে দ্রব্যমূল্যের উপরে, ওরা ডিপেন্ড করে জানমালের নিরাপত্তার উপরে, ওরা ডিপেন্ড করে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো কিনা, সন্তান নিয়ে ভালো থাকতে পারবো কিনা, 2টা পয়সা আয় রোজগার করতে পারবো কিনা, সন্তানকে মানুষ করে ভবিষ্যতে ভালো কোনো ভবিষ্যতের দিকে সেটেল করতে পারবো কিনা, ওরা নিরাপদে থাকতে পারবে কিনা, ওদের বংশধররা নিরাপদে থাকতে পারবে কিনা। তো এই জিনিসগুলো নিয়ে সাধারণ জনগণগুলা হচ্ছে এই বিষয়ের উপর অ্যানালাইসিস করে। কারণ আমরা আজ পর্যন্ত দেখি না এই সংবিধান চোখে, কোন সংবিধান দিয়ে সরকার দেশ চালায়। আমাদেরকে সেই সংবিধানের উপরে শিক্ষা দীক্ষাও দেওয়া হয় না। তো আসলে সংবিধান সংস্কার জরুরি আছে, কিন্তু সেটা যেভাবে চাচ্ছে রাজনীতিবিদরা বা বিশ্লেষকরা, সেভাবে যদি না করে ওনাকে আবার কোনো সমস্যা করবে কিনা। আপনারা দেখেন যে এমনি সমন্বয়কারীদের সাথে যারা আন্দোলন করে মারা গেছে মাঠে নেমে, তারাও এখন হয়তোবা তাদেরকে কেউ তুলে নিয়ে আসছে যে তোমরা যে মানে সুবিধা বঞ্চিত হয়েছ ওদের জন্য, তোমরা কি পেয়েছো, তোমরা যাও দাবি জানাও, এরকমও হতে পারে। এখন ওরাও চিন্তা, ওই যে যেরকম শেখ হাসিনা থাকতে সবাইকে বোঝানো হয়েছে, মানে আমরা যে নিরাপদে ছিলাম বুঝাইছে না আমরা গুম হয়ে যাচ্ছি, খুন হয়ে যাচ্ছি। আরে ভাই, আমরা আমাদের আশেপাশে পরিচিত করে আমি গুম হইতে দেখলাম না। আবার যে বলছে 26 লাখ ভারতীয়, আমি একটা ভারতীয় চাকরিজীবী দেখলাম না কোথাও যে আমাদের এখানে চাকরি করে, আমার চোখে পড়ে নাই। তো আসলে এই যে কথাগুলো বলা হয়েছে, যেটা একদম অ্যাভেলেবেল ঘটে একটা বিষয়, সেটা বলা যায় সবার সামনে। একটা জিনিস সবাই চোখেই দেখলো না, এই চিলে কান নিল বলে বিশ্বাস করে বসে আছে, বিশ্বাস করে বসে থেকে সেই বিষয়টাকে মীর মুগ্ধ কোনো শহীদ নয়, সে একজন বোকা ছেলে ছিল। দাঙ্গাকারীদের পানি দিতে গিয়ে কে বা কাদের গুলি খেয়েছে। মুগ্ধ শহীদ হয় নাই, মুগ্ধকে তো আন্দোলনকারীরাই মারছে। শিবিরদের বিরুদ্ধে একটা পোস্ট দিছিল, তো আন্দোলনকারীদের ভিতরে শিবির ঢুকছে, বিএনপি ঢুকছে, জামাত ঢুকছে। তো কারা মারছে আপনারা চিন্তা করেন। এখন ওরা মারলে যদি শহীদ না হয়, তাহলে আমার হিসেবে কোনো ছাত্রছাত্রী শহীদ হয় নাই, সবাই গুলি খাইছে। ওরকম দাঙ্গাকারীদের হাতে গুলি খাইছে। তো দাঙ্গাকারীদের হাতে মরলে কি ওরা শহীদ হবে না? এটা কেমন কথা? এখন দেশটা ধ্বংস করে দিল, তখন তো সবাই লাফাইছে, লাখ লাখ কোটি কোটি মানুষ আসছে। এখন সমন্বয় করে ডাকলে একটা মানুষও পাবে কিনা সন্দেহ আছে। এই 2-4-500 ছাড়া পাবে না। সমন্বয়কারীরা
যারা আহত হয়েছে, যাদের পরিবারে সন্তান হারিয়েছে তাদের খোঁজ খবর না নিয়ে ওরা দল গঠন করার জন্য দৌড়াদৌড়ি লাগিয়ে দিচ্ছে, মানে জীবন দিয়ে দিতেছে। আর এমন সব বিতর্কিত বক্তব্য দিতেছে এক এক জায়গায়, যেগুলা আরো মানুষের দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা, জাতিগত দাঙ্গা, আরো অনেক নানাবিধ সমস্যা সৃষ্টি করে। এখন your primary country location will be shown on channel. কি লেখছে, একবার ধরলে আর ছাড়ি না, দেশে ফিরে আসেন। আচ্ছা, কত দেখাবো ওইসব দাঙ্গা, কত কমেন্ট দেখতেছি। চাঁদপুর, হ্যাঁ দেখতেছি, আমি লিঙ্কটা ঢুকতেছে চাঁদপুরের ঘটনা লিঙ্কটা দেখতে পাচ্ছি। কলমে কি লেখা হয়েছে, নতুন স্বাধীনতা পাওয়ার পর কলমে, হ্যাঁ এটার মানে কি, কলমে লেখা হয়েছে নতুন স্বাধীনতা পাওয়ার পর, এটা ও ক্যাপশন, কিসের নতুন স্বাধীনতা। আমি ওদের ভাষায় বললাম, আপনি আপনার ভাষায় উত্তর দেন। ওদের ভাষা না বললে ওরা বুঝবে না তো ভাই, ওদেরকে তো বুঝাইতে পারতেছি না কোনো ভাষায়। কিসের নতুন স্বাধীনতা বা কিসের কি, এগুলো কি বলে, কিসে বলে 53 বছর পর স্বাধীন হয়েছে এই জাতি। হঠাৎ করে কোন গ্রহ থেকে আসছে, ওরা 71 দেখে নাই, 52 দেখে নাই, ইতিহাসে বিকৃতি করছে, ব্রেন ওয়াশ করছে। কোথেকে এসে বলে 2024 সালে বলে দেশ স্বাধীন হয়েছে, মানে হঠাৎ করে আকাশ থেকে বললাম। আর এইগুলো কি বলে, আবার নতুন নতুন কি, মানে সবকিছু কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, মানুষ রোহিঙ্গারা ছিল, এখন ওদেরকে জাতিসংঘ খাবার দেয়, কাপড় দেয়, থাকার জায়গা দেয় বাংলাদেশ। এখন পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই এখন রোহিঙ্গা হয়ে গেছে। আর রোহিঙ্গা যারা থাকে দ্বীপে, এরা সবাই সে ঢুকবে এখন পাহাড়ি এলাকায়, হয়তোবা, মানে উদাহরণ দিলাম আর কি। আমরাও রোহিঙ্গা হয়ে গেছে। মতের মিল না হলে কোপাকুপি, মারামারি, হানাহানি করতেই থাকে। তো আমরা তো রোহিঙ্গাদের চেয়ে খারাপ মানে অবস্থানে আছে, আমাদের অবস্থা তো আর বেশি খারাপ। তো দেখি কি লিঙ্ক দিচ্ছেন, দেখতেছি। ওপেন হয় না কে, বিগত হ্যাঁ দেখতেছি। আল্লাহ আল্লাহ, শুক্রবার 20 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে দফায় 4 দফা সংঘর্ষে শতাধিক আহত, এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। বিএনপি 2 পক্ষের সংঘর্ষ, হবিগঞ্জ বাজার রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত। আল্লাহ ও আল্লাহ, সারা বাংলাদেশে লাগছে। হচ্ছে মানে হবিগঞ্জের ছবির নিউজ আর কি, সময় নিউজ পোর্টালে দেওয়া। ক্ষমতা কি ভয়ঙ্কর জিনিস। আমার ক্ষমতা দরকার নাই, আমার বাবা রাজনৈতিক দল দরকার নেই। রাজনীতি যারা এখনো শিক্ষা নিচ্ছে না যে এই রাজনীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের এখান থেকে বের হওয়া উচিত। আমাদের শুধুমাত্র দেশ নীতির মধ্যে, মানে আমাদের দেশের প্রতি ভালোবাসা নিয়ে আমাদের আগানো উচিত। আমি তো আপনাকে নিয়ে চিন্তা করে কিছু না করে ফেলা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে। আমি এমনি মারা গেছি, আমি আমার ভিতর থেকে মারা গেছি। আমি আমার দেশের মানুষ রক্ত ঝরে, আমার দেশের মায়েরা কাঁদে, আমি ভিতর থেকে মারা গেছি। কান্না কাউকে দেখাইতে পারি না। আমার প্রতিটা রক্তবিন্দু কণিকা গুলো কাঁদে হাউমাউ করে, আর মৃত্যুর চেয়েও খারাপ যন্ত্রণায় ছটফট করে।
আমার মনে হয় বুঝাতে পারছি, আপনাদের ওই রকম লাগে যখন বাংলাদেশের ওপরে আগে একটা সামান্য একটা প্রাণীকে মেরে ফেললো আমার খুব কষ্ট হতো, আর এখন মানুষগুলাকে ধরে ধরে মেরে ঝুলায় রাখতেছে, সেই থেকে দেখতেছি। আর ওদের ভিতরে কেন যে মায়া দয়া নাই আমি বুঝতেছি না। এই দয়া মায়াহীন মানুষ কিভাবে সৃষ্টি হলো পৃথিবীতে? একটা সাজানো গোছানো রাষ্ট্র করা অপরাধে তথাকথিত সমন্বয় চক্র করতে হবে, করতে হবে, করতে হবে। আল্লাহ আকবার। তাদের রাতে স্বপ্ন দোষ হয়। সবাই এয়ারপোর্টের কাছাকাছি থাকে, ওরা যাতে দেশের আচ্ছা এয়ারপোর্টে কিন্তু ওদের অনেক লোক, ওরা ঠিকই পাহারা দেয় বা ওদের লোক আছে, আওয়ামী লীগের কেউ বের হলে ওদের কাছে ইনফরমেশন যায়, ফেসবুকে ইনফরমেশন দেয়, কিন্তু আপনাদের কি লোক আছে? আমি যারা আমাদের মানে মতাদর্শের সাথে আমাদের সাথে মিল না, আমি তাদেরও মৃত্যু কামনা করি না, আমি তাদেরও নিরাপত্তা চাই। যারা আমাদের ধর্মের না, অন্য ধর্ম বিশ্বাস করে, আমি তাদেরও নিরাপত্তা চাই। যারা আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা, তাদেরও নিরাপত্তা চাই। যারা আমার মানবতার মতাদর্শের অপোজিট আরো ভালো চিন্তা করে বা অপোজিট আরো নিম্ন চিন্তা করে, আমি তাদেরও নিরাপত্তা চাই। মানুষ বেঁচে না থাকলে দেশ দিয়ে কি করব বলেন? ভূখণ্ড তো নিয়ে যাবে অন্য কেউ। মামুন মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে লাইট পোস্টে ধাক্কা মেরে মারে, চুরি 14টা কেস ছিল নামে। আজকের ভিডিও দেখ। ও যে মামুনের লাশ পাওয়ার পরে বলছে বাঙালি মারছো কেন, তারপর উপজাতিদের উপরে আঘাত আসছে। ঠিক আছে, মামুন অনেক খারাপ, সাইকেল চুরি করে, লাইট পোস্টে ধাক্কা মারে, চুরি 14টা কেস ছিল, তাই ওকে তো নিজের হাতে মারা ঠিক হয়নি। ওকে কি নিজের হাতে মারা ঠিক হয়েছে বলেন? পাহাড়িদের সাথে রোহিঙ্গাদের মুসলিম। আচ্ছা, ওই ইউটিউবে কেউ কি আসতে চান? কেউ কি লাইভে আসতে চান? আসতে চাইলে কমেন্ট করেন। আচ্ছা কথা বলেন, আমি একটু 5 মিনিটের জন্য একটু আশ্রমে যাব। ইউটিউব থেকে বা আমার পেজ থেকে কেউ কি ইউটিউবে লাইভে আসতে চান? জানান। ইনভাইট ইনভাইট কিভাবে দিব? এগুলো আমি একটু কম বুঝি। কপি পেস্ট। আল্লাহু আকবার। তোফাজ্জল অনেক আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে সারাক্ষণ ডাকত, কিন্তু তারপরেও সে আল্লাহর কাছে রক্ষা পেল না, শেষ রক্ষা পেল না। কন্ট্রোল সি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। হ্যাঁ, ইউটিউবে লিঙ্কটা দিয়েছি। ইউটিউব থেকে কেউ কথা বলতে চাইলে ওই লিঙ্কে ঢুকে। আর কোনো খবরের লিঙ্ক থাকলে দেন। হবিগঞ্জ, চাঁদপুর খবর দিয়েছেন, আর কোথায় কোথায় শাহবাগ, আর কোথায় কোথায়
আজকে একটা গার্মেন্টস এর নারীর বক্তব্য খুব তুখর ভাবে ইয়া হয়েছে, সমালোচিত হয়েছে। রিকশাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিহত করবে। এখানে তারা পরবর্তীতে বলছে যে এডিট করা আছে, এডিট কিনা জানি না, তবে শ্রমিকরা কখনোই টুকাই না। কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয়। এই শ্রমিকদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিসিএস ক্যাডার জন্ম দেয় শ্রমিকরা। অতএব শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে, কেউ অশিক্ষিত মূর্খ বলে, সেই জবাব আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটুও পিছপা হবে না। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনে খেলতে চান। আরেকটা কথা বলতে চাই একদমই স্পষ্টভাবে, যদি কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন, বাংলাদেশ আজকে সংস্কার হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব, আমরা বিরোধী আন্দোলন করব না। বৈষম্য বিরোধী আন্দোলন করার মানেই হচ্ছে আগে যারা ছিল মুক্তিযুদ্ধকে ঠেট দিছে, এখন শূন্যস্থান পূরণ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে। শাহবাগে 2টা খুন হয়েছে আজকে, কি বলে? আপনি আসেন তো আমার সাথে লাইভে, আমি ইনভাইটের লিঙ্কটা দিছি, একটু দেখেন। সর্বনাশ, শাহবাগের মতো জায়গায় 2টা খুন হয়ে গেছে, যেটা মানুষের প্রতিবাদের মুক্ত মঞ্চ। রাশিয়া, ইন্ডিয়া, চায়না ভার্সেস আমেরিকা খেলা হবে, যুদ্ধ তো একটা হবে। ভারতও রেডি হচ্ছে, ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী সবাই রেডি হচ্ছে যুদ্ধের জন্য। আজকে খবর পেয়েছি, দেখি গুগলটাতে। আজকে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ইউনূস, মনোভাব নিয়ে আশঙ্কায় ভারত। আচ্ছা, ভাঙচুরের অভিযোগ যেভাবে বাংলাদেশি হয়ে যায় ভারতে। আচ্ছা, প্রবেশ অবসর বয়স, নেতা কর্মীদের জরুরি নির্দেশনা, আওয়ামী লীগের একটা জরুরি নির্দেশনা আছে, আমি পড়ে শোনাবো। দাবির অভিযুক্ত 7 কলেজ ছাত্রীকে শিক্ষার্থীদের জন্য সুখবর, এমডির পদত্যাগ। কই পাচ্ছি না তো, নিউজটা হয় নাই মনে হয় এখনো। 56 জেলায় দাবদাহ তাপমাত্রা। তাপমাত্রা অনেক খারাপ গেছে আজকে। ওয়েদার, আবহাওয়ার কথা তো আমরা ভুলেই গেছি। যে পরিমাণ খারাপ আবহাওয়া যাচ্ছে, শুধু মানুষের জীবনযাত্রা না, আমার মনে হয় আবহাওয়া মানুষের মস্তিষ্ক বিকৃতির আরেকটা কারণ। এই যে ওয়েদারও আরেকটা কারণ। আপনারা পেজে আমাকে আরো কিছু ইনফরমেশন দেন, পেজে আমাকে আরো কিছু ইনফরমেশন দেন। আমাকে আরো কিছু ইনফরমেশন দেন। আমরা হচ্ছে তামাশা দেখার জাতি, বাঙালি, এটা ভারতে ভাবতে ঘৃণা লাগে। শাহবাগে নাকি 2টা খুন হয়েছে। ভাই রাজা ভাই, আপনি একটু আমার সাথে লিঙ্কে আসেন তো, আসল বিষয়টা কি। মোহাম্মদপুরেও? আল্লাহ 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 আল্লাহ, ও আল্লাহ, চারদিকে কত লাশ পড়তেছে রে বাবা। ও বাবা, এটা কি জোয়ার আসলো, কি ধ্বংসলীলা আসলো। উপরে সারমর্ম পরিবর্তন করে নতুন স্বাধীনতা, কিচ্ছু করার নাই। সারমর্মটা পরে চেঞ্জ করবো, এখন বোঝানোর জন্য দেওয়া। ধ্বংস করে দিচ্ছে রাজাকার বাংলাদেশকে। এত রাজাকার বাংলাদেশে, এত রাজাকার। ওবায়দুল কাদের ইজ বেটার দেন বেঈমান আসিফ নজরুল। মানে ওবায়দুল কাদের চেয়ে বড় বেঈমান, বেটার দেন বেঈমান আসিফ নজরুল। ওবায়দুল কাদের মুখে ফাজিল হলো, এত বড় বেঈমান না। কার উপর বিপদ আসবে, ইউনূসকে আমেরিকা ছেড়ে দেবে। আমেরিকা তো করছে আপনার, হচ্ছে কি বলে এটাকে, ওরা তো নৌঘাটি নিয়ে মায়ানমার সীমান্তে আছে তো ওরা। আমি এটা খবর আগেই প্রচার করছি। ওরা
মায়ানমার সীমান্তে আছে ওরা। ওইখানে থেকে ওরা এই যে কক্সবাজার গেছিল হাসনাত, ওখানে থেকে সব যোগাযোগ ব্যবস্থা ওখানেই হচ্ছে। আপু এই দোষ তো আসিফ নজরুলের না, তারা গুজব ছড়ানোর দায়িত্ব পাইছিল পুরো। হ্যাঁ, ওরা গুজব ছড়ানোর দায়িত্ব, এক একটা টিম এক একটা কাজ করছে জানেন। এক একজন মোটিভেশন দিছে, এক একজন মোটিভেশন দিছে, এক একজন গুজব ছড়াইছে, এক একজন আবেগ ছড়াইছে, এক একজন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ফেসবুকার, এদেরকে কাজে লাগাইছে সবচেয়ে বেশি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইয়া করছে। দিদি ভাই কথা বলে যান, সফলতা অবশ্যই আসবে। মানুষের ভিতরে এই যে প্রাকৃতিক যে আবহাওয়ার পরিবর্তন আছে, এটা কিন্তু অনেকটা দায়ী বর্তমানে যে মানুষের ব্রেন কাজ করতেছে না। এখন যে মানুষের ব্রেন কাজ করতেছে না, এটার জন্য অনেকটা আমাদের দেশের ওয়েদার দায়ী। আবেগে ঘুরছে আবেগ কিসে? আবেগ থাকলে মানুষ আবার মানুষের প্রতি ভালোবাসা থাকে না, মায়া থাকে না, এটা কি সম্ভব? 7 সিস্টার নাকি ছাত্ররা খেয়ে ফেলবে, কিন্তু নিজেদের পাহাড়ি জায়গা বাঁচানোর রাস্তায়, তারা হারানোর রাস্তায়। হ্যাঁ, পাহাড়ি ভারতকে নিয়ে যে বিদ্বেষ ছড়াইছে, এটাও তো একটা বৈশ্বিক একটা ষড়যন্ত্র। অ্যাডমি, আপনি অ্যাড হতে চান? রিকোয়েস্ট দেন। অ্যাড দিলাম। আপনি তো কার ছবি লাগাইছেন? আমার পরিচিত মানুষের ছবি লাগিয়েছেন। আসেন, আমি অ্যাড দিয়েছি। একসাথে আমি ইউটিউবেও আছি, পেজও আছি। আসেন। দয়াময়হীন করে আমাদের সমাজ ইউরোপের কোনো মানুষকে কোটি টাকা দিয়ে এরকম নৃশংস বানাতে পারবে না। ঠিক কথা তো, ঠিক কথা বলেছেন। আসেন, আপনারা এসে কথা বলেন না কেন? আমি তো আপনাদের কথা বলার সুযোগ করে দিতে চাচ্ছি। ওদের সংস্কারদের জনগণ কি করবে? কিসের সংস্কার? এগুলা বলে মানুষকে সান্ত্বনা দিচ্ছে। ওহ, বুঝতেছে না মানুষ। আমি টায়ার্ড হয়ে যাব। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তবে সমন্বয়কারীদের ইস্যু করে, পুঁজি করে, ওদের ওদের এই আবেগকে কাজে লাগিয়ে আরো অনেকেই সুযোগ নিয়েছে, অনেকেই সুযোগ নিয়েছে এই আন্দোলনে। একটা জগা খিচুড়ি হয়েছিল। ঠিক আছে, কালকে এসে আমি লাইভে আসবো, তবে আজকে না। আচ্ছা, কই আমি তো অ্যাড দিচ্ছি, আসেন না কেন? আমি তো রিকোয়েস্ট দিয়েছি। আল্লাহ গো আল্লাহ। সহি সহি মুই মুই, সহি মুই মুই না? কি নাম দেন? নামও বুঝি না। সহি মুমিন, সহি মুমিন, আচ্ছা আচ্ছা, সহি মুমিন, সহি তো আসে না তো। সহি মুমিন আপনি বোধহয় নাই এখানে। সংস্কার মানে, সংস্কার মানে সে তার রাজত্ব দীর্ঘ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তবে কিছুদিন পরে তার পিছনে কাউকে পাবে না। ওরা তো পালানোর জন্য একটা নৌকাও পাবে না। তবে কিছুদিন বন্যার্তদের কোনো ত্রাণের সহযোগিতাই দেয় নাই তো। কত ছাত্ররা, সহজ সরল ছাত্ররা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কত ছাত্র জীবন দিয়েছে, পানিতে ভেসে গেছে মানুষকে বাঁচানোর জন্য। আর ওরা রাস্তা রাস্তা কাপড় খাবার ফেলে দিচ্ছে, টিএসসি তে সমস্ত কিছু নষ্ট করছে। এটা দেখার পর যাদের ঘুম ভাঙে না, তারা কিভাবে মানুষের কাতারে নিজেকে দাবি করতে পারে বলেন? জামাত ইসলামের ভিডিওটা তো একটু আগে দিলাম, আপনি তো মনে হয় দেখেন নাই। মামুনুল হক কি বক্তব্য দিছে,
আহ 200 কোটি টাকার কিছু বেশি। 200 কোটি না, আপনি 2000 কোটি তো আপনার আমি বলি, তাহলে আপনার একটু হিসাবে ভুল আছে, একজন আসছে, আপনাদের হিসাবে একটা ভুল আছে। 2000 কোটি মিলিয়ন ডলার, ওটা বাংলায় কনভার্ট করা হয় 20,000 কোটি ডলার, বুঝছেন? আমার নাক বন্ধ হয়ে গেছে, তারপরে নাকে ড্রপ দিতে হবে, দিব শোয়ার সময়। হিস্টাসিন খেলে সর্দি শুকায় যায়, শুকায় গেলে আরো বেশি সমস্যা। তারপরে জ্বর, যন্ত্রণা থাকলে প্যারাসিটামল খেতে হবে। তারপর হচ্ছে ও, আরো কয়েকবার আমি তো অ্যাড করতেছি, এই যে আপনাকে অ্যাড দিলাম অ্যাড হন। ও আচ্ছা, লেআউট দিতে হবে, সরি, আমি যে কি বোকা, আনমিউট করতে হবে। আনমিউট, আপনি আনমিউট হন। চলে গেল কে? এই হচ্ছে ক্ষমতায় বসার পরে গজব আর গজব। আহ, তারপর হচ্ছে নতুন বামপন্থী, নতুন বামপন্থীদের আমি আর বিশ্বাস করি না। এরা ডান বাম এরা অনেক কেলমা দেখাচ্ছে, ওরা আফ্রিকার সিন্ডিকেট। দেখেছেন, আমি বলেছিলাম যে ইউটিউবে লাইভ স্ট্রিম হয়, হ্যাঁ এটা তো আমি আগেই জানি, কিন্তু গেস্ট নেওয়ার জন্য ডিরেক্ট নেওয়া যায় কিনা এটা আমি জানতাম না। মোহাম্মদপুরে একজন আওয়ামী লীগ কর্মী আল্লাহ কোপায় মারছে, বুদ্ধিজীবী কবরস্থানের পাশে 22 বছরের ছেলেকে কুপিয়ে মেরেছে, যমুনা এবং প্রথম আলো নিউজ করছে। তাই নাকি? দেখি তো, আমার তো এখানে ক্রোমের মধ্যে সব নিউজ আসে। যে 12 নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি, আপনি ইয়া করেন, এই যে আমি সালাউদ্দিন খান, আপনি দেখেন এখানে লিঙ্কের মধ্যে আমি লিঙ্ক দিছি, লিঙ্কটা কোথায়, ইনভাইটের লিঙ্ক, এই যে দেখেন আমি লিঙ্ক দিছি, এই যেটা, এটা দেখেন। হ্যাঁ, এই তো, নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? না ভাইয়া, ভালো নাই আমি। আমি আমি আপনি জানেন আমি আজকে আজকে সকালে প্রতিটি ভিডিও দেখা হয়। আপনার সাথে যুক্ত হয়েছে মাত্র 5-6 দিন আগে। হ্যাঁ, এ পর্যন্ত সব ভিডিও দেখছি। তা আচ্ছা আপনি ঘুমের সমস্যা হইতেছে বলতেন। তা আমি যুক্ত হয়েছি কি জন্য? হ্যাঁ, আপনার তো ভিডিও দেখলাম, এই কাগজ চট্টগ্রামের ভিডিও দেখলাম। আপনার ভিডিও দেখে আমার বোন আছে, এই সরি, হ্যাঁ, আমার বোন আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আমার বোনকে হেল্প করতে, আমার বাগিনে আছে, এরা একটা এসএসসিতে পড়ে, হ্যাঁ, আরেকটা ক্লাস 10 পড়ে। তো আচ্ছা, দুজনকে বলছে আমার বাড়িতে নিয়ে আসছে। আচ্ছা, আচ্ছা, আমি আমার বোনের মোবাইল নম্বর নাই, আমার মোবাইল পানিতে কাগজের সাথে বিয়ে করেছি। তো আচ্ছা, আমি আমার মেয়েকে বলছি যে কোনো উপায়ে এদেরকে নিয়ে আসছে। একটা দ্বিতীয় হচ্ছে আমার ভয় হয় আমাদের এ, পার্বত্য 3 জেলা, হ্যাঁ, আমি 2 জেলায় কাজ করেছি। আমার 2 জেলায় আমার ভালো অভিজ্ঞতা আছে। আমি আমাদের যারা ওখানে হ্যাঁ, চাকমা ভাই বোন আছে, আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি। তারা অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, হ্যাঁ, তো কিছুক্ষণ আগে আমি একটা লাইভে কথা বলছিলাম, আচ্ছা, তারা অত্যন্ত ভালো মানুষ। আপনি আপনি তাদের বাড়িতে যেয়ে, আপনি একজন মহিলা হিসেবে না, আপনি ছেলে হিসেবে যেহেতু তাদের বাড়িতে ঘুমান, তারা কখনো আপনার উপর খারাপ আচরণ করবে না। শুধু আপনার আচরণের উপরেই নির্ভর করবে আপনার সাথে কি করবে তারা। আচ্ছা, এটা একেবারে আপনার আচরণের উপরেই নির্ভর। আচ্ছা, তারা আচ্ছা। অত্যন্ত ভালো মানুষ। তো আমি কিছুদিন আগে যে একটা বাংলাদেশ সবার একটা জন্য, ছেলে একটা মেয়েকে যে গণধোলাই দিল, ওরা কি ওদের সাথে মানে আর্গুমেন্ট করছিল? না এটা আমি জানবো না, আমি সৌদি আরবে থাকি। ও আমি আচ্ছা, আমি আচ্ছা, ওখানে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আচ্ছা, সৌদি আরবে থাকি। তা আমি এই অনুরোধ করবো বাংলাদেশের ভাই বোনদেরকে, তাদের সাথে খারাপ যেন আচরণ করা না হয়। আর যারা পার্বত্য জেলার 3টা ডিস্ট্রিক্ট আছে, আমি তাদের সাথে এতটাই মিশেছি, আমি তাদেরকে ভালো পেয়েছি। তারা আচ্ছা, কখনো আপনার অপকার করবে না।
হ্যাঁ, তারা আপনার উপকার অপকার করবে না। তাদের উপর বারবার হামলা করা হয়। আমি আমাকে মাফ করবেন, আপনি আমার এই বড় মেয়ের বয়সী হবেন, তাই আমি কতটা আগে মাফ চেয়ে নিচ্ছি। আমি কাজের কারণে আমি মাইনি কাজ করতাম। আমি আচ্ছা মাইনি ক্যান্টনমেন্টের পাশে আমার কাজ ছিল। আচ্ছা। আমার এখানে একটা মহিলা, রাঙ্গামাটি কলেজের একটা মহিলা হুম। আমার কাছে এসেছিলেন। আমার কাছে যাওয়ার সময় তার বেস্ট হাত দিয়েছে। আল্লাহ। ওই মহিলাটা বলছে, দেখ এই তোরা এখানে কাজ করো, আমরা তো কোনোদিন কোনো খারাপ আচরণ করি না তোদের সাথে, তো আচ্ছা তোর সামনে এই লোকটা খারাপ আচরণ করছে, তুই কিছু বললি না, আমাকে বলছে। আচ্ছা আচ্ছা আমি বললাম, আমি ওই লোকটাকে ধরলাম। আমাকে বলছে, আরে মেয়ে আপনি এখানে এসেছেন গতকালকে, আমরা তাদের ব্যাচ কেটে কেটে এখানে যেখানে আপনি কাজ করতেছেন এখানে তাদের জায়গা, এগুলো তাদের জায়গা, তাদেরকে আমরা এখান থেকে ভাগাইছি, তাদেরকে দর্শন করছি, হত্যা করছি, ব্যাস্ট কেটে তাদেরকে হত্যা করে নদীতে ফেলেছি সবাইকে। এই হ্যাঁ যে আপনার রথ আছে, হ্যাঁ। একটা দ্বীপের মতো বাজারটা, মাইলি বাজারটা হচ্ছে আচ্ছা একটা দ্বীপের মতো, ছোট্ট একটা দ্বীপ। আচ্ছা আচ্ছা ওখানে দোকানের বাইরে কোনো বসত বাড়ি নাই। আচ্ছা তো ওখানে ছিল চাকমাদেরকে হত্যা করে তাদেরকে ওখান থেকে ভাগাইছে। আচ্ছা। আর তারা যেতে যেতে আর যাওয়ার জায়গা নেই। এটা এখন পেইন্ট করে তাদেরকে দেন। মাফ করেন, তাদেরকে থাকতে দেন, তাদের মতো থাকতে দেন। হ্যাঁ আমি অনুরোধ করব, হ্যাঁ এমন আচরণ করবেন না। তাদের সাথে অনেক খারাপ আচরণ করছে, হ্যাঁ হ্যাঁ। এই খারাপ আচরণ করবেন না। আমি দেখছি তাদের উপর অত্যাচার, আমি দেখছি তাদেরকে পিড়ে ছাড়া করতে দেখছি। যখন আমাকে পিড়ে ছাড়া করে কেউ, তখন আমার কেমন লাগে। আমি অনুরোধ করব, মুসলিমের আচরণ না করে মানুষের আচরণ করতে, মানুষ হয়ে থাকতে। মুসলিম হওয়ার থেকে মানুষ হওয়া জরুরি, মুসলিম হওয়ার থেকে একজন ভালো মানুষ হওয়া জরুরি। মুসলিম হওয়া এত জরুরি না। হ্যাঁ। আপনার ধর্ম আপনি করেন, তাদেরকেও বাঁচতে দেন। যদি আপনি মনে করেন আল্লাহ অনেক আছে, তাহলে তাদেরকে ওই আল্লাহর ক্ষমতা দেখান। আর অন্য বাংলাদেশের বাইরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, তাদের ক্ষমতা তারা, তাদের আল্লাহর ক্ষমতা তারা দেখান। তাদের আল্লাহ কিরকম ক্ষমতা তারা চাইলে, এই শুধু খ্রিস্টানরা যদি চায় সারা পৃথিবীতে ওই খ্রিস্টানের যেহোবার ক্ষমতা দেখাতে পারে। তা আমি অনুরোধ করবো, মানুষ হন, মানুষ হয়ে থাকেন। আর আপু আমি আপনাকে অনুরোধ করবো, হ্যাঁ আপনি প্রতিদিন ভিডিও দেন মানুষের জন্য, হ্যাঁ অবশ্যই। মানুষের জন্য কাজ করেন। কে কি বলছে, কে কি করবে, আমি এটা দিয়ে কখনো ভাবি না। আমি আমার মেয়েদেরকে আপনার ভিডিও গুলো শেয়ার করছি। আমি প্রতিদিন আপনার ভিডিও হোয়াটসঅ্যাপে দিই, ইমোতে দিই, এই মানুষকে দেখার জন্য। আমি অনুরোধ করবো, আপনি কখনো হ্যাঁ। এই অসুস্থতা এটা আপনার শারীরিক সমস্যা থাকলে তো করা যাবে না। আপনি এই আমি প্রতিদিন জায়গাতে আসেন, কথা বলেন, মানুষকে আমি অসুস্থ মানুষকে বাঁচানো করেন। যতক্ষণ আমার প্রাণ আছে আমি ততক্ষণ আসবো, কথা বলবো। আমার পালস যতক্ষণ আছে আমি ততক্ষণ আসবো। আমি মানবতার বার্তা দিব, এবং আমি বহুদিন ধরে চেষ্টা করছি, কিন্তু মানুষ আমাকে সাপোর্ট দেয় নাই ভাই। আমি মানবতার বার্তা দিতাম ফেসবুকে, আমার লাইক কমেন্ট বা শেয়ার বা সিনেমা এত সুন্দর, অনেকে নিজে অনেকে কমেন্টও করতো, আপু আপনার এত সুন্দর আলোচনা তো সারা পৃথিবীর মানুষ শোনা দরকার, নারী ও শিশু নিয়ে, ধর্মীয় দাঙ্গা নিয়ে, তারপরে বৈষম্য নিয়ে। কিন্তু না, মানুষ বলতো, ওরাও শেয়ার করতো না, মনে করতো দূর থাকুক। কিন্তু এই যে এটা ওদের জন্য, আমি আপনাদের জন্য কথা বলি, বা ওদের বোঝা উচিত তা ও না, উনি তো আমাদের জন্য কথা বলতো, আমরা বলতেছি এটা সারা পৃথিবী জানা উচিত, কিন্তু আমরাও শেয়ার দিচ্ছি না। তাহলে কিভাবে আমি সবার কাছে পৌঁছাবো বলেন? আমি অনুরোধ করব, যারা এই লাইভটা শুনবেন আমার এই বোনের, আপনারা এই লাইক শেয়ার করবেন। লাইক শেয়ার করলে কি হয়, আমাদের দেশটা সোনার বাংলাটা সোনার বাংলা নেই। সোনার বাংলাটা এখন এমন কি মাটির বাংলা হয়ে গেছে। আমি চাই আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক। আপনারা ভালো থাকলে তো আমরা ভালো থাকবো। সবাই তো আমরা একটা পরিবার, মানে আমরা তো সবাই একটা পরিবার ছিলাম। আমাদের যেমন একটা ওই যে ইয়াতে সুলতান সুলেমান সিরিজে বলা হয়েছিল, অনেক সুন্দর একটা লাইন, যে উজির এসে বলতেছে যে জাহাপনা, আপনি যে ইহুদিদেরকে জায়গা দিলেন, ওরা তো বিধর্মী। একটা খ্রিস্টান মহিলা ওদেরকে যে ইহুদি মহিলা সুলতান সুলেমানের সাথে ব্যবসা করতে যায়,
তো ব্যবসায়িক খাতিরে অনেক টাকা, কিন্তু টাকাও দেয়, অনেক অর্থও দেয় বিনিময়ে, যে আপনারা এখানে আশ্রয় দেন, আমি আপনাদের সাথে ব্যবসা করব, অনেক অর্থ দিব, তখন টাকা দেয়। তো সুলতান সুলেমানকে যখন উনি বললেন যে তো আপনি মিথ্যা বলে জাহাজ ঢুকালেন কেন, মালের জাহাজ বলে, বলে আমি আমার উপায় ছিল না, আপনাদের এখানে আসলে যদি আবার জাহাজ ফিরিয়ে দেয়। তো এটা তো বাস্তব থেকে নেওয়া, যদি ওটা সুন্দর করে এটা মেকিং করছে বাস্তবতার নিরিখে, হয়তোবা তখন আরো আরো গভীর ছিল বিষয়টা, আরো সিরিয়াস ছিল। তো সেভাবে ওরা সবাই তো বাস্তবতা এত রিয়েল করে তো সবাই তুলতে পারে না। তো যতটুকু বোঝানো হয়েছে, উজিরকে বলছে হ্যাঁ আমি পেজের লিঙ্কটা এই ভিডিওর মধ্যে যখন আমি আপলোড দিব, এখন আমি নিজেও ইউটিউবের ইয়াটা আমি এই স্ট্রিমে পাচ্ছি, আমি নিজেও ইউটিউব পাচ্ছি না। আর আমার ইউটিউবের যে ভিডিওগুলো আপাতত আপনার আগের যে আপলোড করে ওখানে আমি পেজ ফেসবুক লিংক দিয়ে দিব, ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আপনাকে আমি আপনাকে পেয়েছি ফরিদ ভাইয়ের কারণে। আচ্ছা শেখ আচ্ছা, ফরিদ ভাই, আপনার নামটা জানছি আজকে, শেখ ফরিদ ভাইয়ের কারণে নামটা জানি না। ওই আপনার সাথে লাইফে ছিল না, শেখ ফরিদ ভাইকে তো বলছিলাম আসেন, ফরিদ ভাই অনেক অসুস্থ, আমার মতোই অনেক অসুস্থ। ফরিদ ভাইকে আমি কল দিতেছি উনি এই মুহূর্তে কি অবস্থা আছে আমি উনি অসুস্থ, একটা অনুরোধ করছিলাম। তারপর আমি আমার ভাইকে বলছিলাম, ফরিদ ভাই কল দিয়ে আমার সাথে একটু কথা বলতে বলেন। আমি নিজে কথা বলার জন্য অনেকবার চেষ্টা করছি, ওনার মোবাইলটাও সমস্যা, ওনার মোবাইলটাও পুরনো হয়ে গেছে। আমি বলছিলাম মোবাইল আমি কন্ট্রিবিউট করি, কোনো সমস্যা নাই, আপনি নতুন মোবাইল নিয়ে কথা বলা দরকার আছে। ওনার মোবাইলে ভিডিও করার সময় একটু সমস্যা। না, ওনাকে তো আমি কল দিছিলাম ওই যে ফেসবুক করলাম আচ্ছা ভাই, হ্যাঁ, মেসেঞ্জারে অনেকবার। একজন একটা কমেন্টে আমরা উত্তর দিব এখন। এই জিনিসটা আসলে অনেকের ভুল ধারণায় যে আপনি কি চান স্বৈরাচারী সময়কে ফেরত আনতে। এখন ভাই কাজী ভাই, আপনি আমার সাথে যদি একটু লাইভে যুক্ত হন, তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতাম। আপনি দেখেন, আমি কমেন্টের মধ্যে একটু খুঁজে দেখেন, ইনভাইট পিন দেওয়া আছে, আপনি জাস্ট আসেন। আমি এই বিষয় নিয়ে আপনাকে কিছু, আমার কাছে জানতে চাইছেন, তো আমি আপনার সাথে একটু সরাসরি বলি, আপনি আসেন। আপনার তিনটে কিন্তু আমি খুঁজতে পাই নাই, আমি ইউটিউব থেকে গেছিলাম ফেসবুক থেকে আপনি ওই যে অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, এই আপনি আমাকে বলছিলেন আপনি অ্যাকসেস করতে পারেন নাই দেখে আবার ইউটিউবে এসে ও আচ্ছা 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 লিঙ্কটা উপরে চলে গেছে। আচ্ছা আপনার লিঙ্ক উপরে চলে গেছে, এই জন্য ওই লিঙ্কটা খুঁজে পেয়েছিলাম না, আবার পরে উপর থেকে টেনে লিঙ্কে গেছে। আর যে ভাই যুক্ত হতে চায়, আপনারা যদি একটু লিঙ্ক আসে আপনি একটু নিচে টানেন, পেয়ে যাবেন। হ্যাঁ তো আপু এই আমি ফরিদ ভাইকে আপনার এই থেকে লাইভ থেকে ফরিদ ভাইকে অনুরোধ করবো। ফরিদ ভাইয়ের সাথে আমার একবার কথা হয়েছিল। আচ্ছা তো ফরিদ ভাই এরপরে একটা কল আসার কারণে উনি আমার কল কেটে দিয়ে উনি আরেকজনের সাথে কথা বলছেন। এরপর ওনার এই যে এই 5ই আগস্টের আগে, তো হ্যাঁ 5ই আগস্টের পরে তো ওনাকে আমার প্রয়োজন ছিল, ওনাকে প্রয়োজন ছিল খুবই বেশি। ওনাকে হ্যাঁ প্রয়োজন ছিল মানে ওনার প্রয়োজনে আমি ওনাকে খুঁজছিলাম, তো ওনাকে পাই নাই। আবার ওনার ওখানে একটা কথা নেই। তো যদি আপনার আচ্ছা সাথে কথা হয় আপনি বলবেন। নীলাকাশ, আমার ফেসবুকের নাম কিন্তু নীলাকাশ না। আচ্ছা তা আমি আমি এই যে কোনো মুহূর্তে কল দিলে উনি জানি কিন্তু আমি কথা বলছিলাম। আচ্ছা উনি কলকাতা থেকে কথা বলছিলেন, আপনি যদি পারেন ওনার সমস্যা থাকলে তো উনি তো আমার ভাই। আমি কখনো আপনাদেরকে আমার রক্তের বাইরে কখনো দেখি না। যারা মানুষের কাজ করে তাদেরকে আমি আমি ইতিমধ্যে 2 জায়গায় কল দিয়েছিলাম। এই আপনি তো একজনকে চিনেন আর আরেকজনকে চিনবেন না। এই যে এই আওয়ামী লীগের একজন ব্যারিস্টার কবির আহমদ স্বর্ণয় হ্যাঁ ব্যারিস্টার ছিল না, হ্যাঁ ওনার নামে মনে হয় একটা ফেক আইডি করছে। আমি ওখানে একটা মেসেজ পাঠিয়েছিলাম, আমাকে একটা ভিডিও দিছিল, আমি কল দিয়েছিলাম, ওনার ভয়েসটা আমি বুঝি নাই মানে ওনার ভয়েস টোন কিন্তু ভিন্ন শুনছি। আচ্ছা আর আচ্ছা ওনার সাথে যোগাযোগ করি নাই। আমার উদ্দেশ্য ছিল কি, খুবই অসহায় আমাদের ভাই বোন আছে, অসহায় যারা আছে। আমি কিন্তু আওয়ামী লীগ করতাম, এখন আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের একটা পথ ছিল 2000 সালের পর থেকে আমি আওয়ামী লীগের থেকে দূরে আছি, কারণ আমি প্রবাসে আছি। আমি আর এই কোনো পদে
নাই, তবে আমি আওয়ামী লীগকে ভালোবাসি। আমি দুর্নীতিবাজ যদি আওয়ামী লীগ থাকে, সেও আমার আমরা কিন্তু অনেকেই দুর্নীতির বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছি, যেটা অন্য কোনো দল কখনো তাদের নিজের আত্মসমালোচনা করে না। যেমন আমি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে আমি মনে করি যে একটা সুনাগরিক, উনি যেহেতু সারা পৃথিবীতে শ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমরা তো বাঙালি অ্যাটলিস্ট, তাই না? সেটা যে দলের হোক, ধর্মের হোক, যে জাতির হোক। তো বাঙালি হিসেবে বাঙালি হতে হলে ওনার আদর্শের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ নাই, আমি মনে করি সেটা। তো বঙ্গবন্ধু করা মানেই কিন্তু শেখ হাসিনার সব অবৈধ কাজকে সাপোর্ট করা, বা শেখ হাসিনা সরকার আমলে যে যাদের কথা উঠেছে যে যারা দুর্নীতি করেছে, এখন আমরা কিন্তু স্পষ্টত মানে প্রমাণ সহ সবাইকে পাইনি। একমাত্র কিছু কিছু 3টা সমস্যা সামনে আসছে রিসেন্ট, যেটা উনি চেয়েছিল এগুলো বিচার করতে, যে কি যেন প্রশ্ন ফাঁস করলো আবেদ আলী। আর হচ্ছে এই সরকারি আমলে বসে সে কিন্তু সরকারের বিশ্বস্ত লোক ছিল না। সে তার নানান অবৈধ সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সে ওই পদের মানে কি মুহুরি হিসেবে নাকি, ওই যে কি বলে এটাকে থাকে না, পিউন, ও তো পিউন। হ্যাঁ, পিউন হয়ে দালালি করছে। একটা পিউন যে এত বড় কাজ করতে পারে, তার মাথার ভিতরে এত শয়তানি, তাকে নিশ্চয়ই পাওয়ারফুল কেউ সাপোর্ট দিয়েছে। যেমন হাসনাত আব্দুল্লাহ এটা পোস্টও দিছে আরো 5 বছর আগে। আমি একটু বলি, আপনি এই কিন্তু শুনছেন যে আমাদের এই ওবায়দুল কাদের সাহেব বলছিল, আমাদের একজন ভাই ইয়াসি ভীষণ, উনি এই আজ থেকে অনেকদিন ধরে উনি বলতেছেন, উনি এই মুহূর্তে আমার এই যে ভিডিও দেখতেছি নতুন, এই 5ই আগস্টের পর থেকে ওনার আর কোনো ভিডিও দেখতেছি না। ওই ফেসবুক আইডি, ইউটিউবের আইডিও শেষ হয়ে গেছে, আর একটা নতুন বানাচ্ছে একই নামে। ওনার 2টি ভিডিও পেয়েছি। উনি বলতেন সবসময়, আর এই লোকটা একটা বক্তব্য আছে, এই স্লোগান আছে, এই জিয়া রহমানের নামে উনি একটা স্লোগান দিচ্ছে, শহীদ দিয়ে, তারপরে স্বাধীনতার ঘোষক দিয়ে, এই যে নাম বলছেন আবেদ আলী। এই কয়দিন আগে মনে হয় 3 মাস মতো হয়েছে, আমাদের একজন ভাই আছে, আমার খুব প্রিয় একজন ভাই, জাহাঙ্গীর আলম, যিনি লালু ওস্তাদ নামে পরিচিত। তো ওনার থেকে আমি শুনছিলাম, উনি শেখ হাসিনা নাকি বলছিল 6 মাসের ভিতরে 40 জন দুর্নীতিবাজ, বড় দুর্নীতিবাজ ধরবে। হ্যাঁ, এটাই তো ওদের বিপদের কারণ হয়ে গেছে। বুঝেন না আপনি? এখন যে ওই যে ভাইটা আমাকে বললো আপনি কি আবার স্বৈরাচার আনতে চান, আমি ওনাকে কিন্তু এই জিনিসটা একদম নিখুঁত ভাবে ওনার এই প্রশ্ন উত্তরটা দিতে পারতাম, উনি যদি আমার এখানে কলে আসতো। এইভাবে বললে হবে না, উনি হয়তো কমেন্ট করে চলে যাবে, আমি একা একা বলবো, লাভ হবে কি? আমি একটু বলি, বলেন। যখন 2001 থেকে না 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়া ছিল, আমি কিন্তু ওনাকে কখনো খারাপ ব্যবহার করি না, কারণ উনিও আমাদের জন্য অনেক চেষ্টা করছে, উপকার আমাদের জন্য কাজ করার জন্য অনেক চেষ্টা করছে, উনি কম করে না, যা করছে। কিন্তু আমি এই ওনার 5 বছরের যে শীর্ষ দুর্নীতিবাজের ছিল, আমরা নিউজ পেয়েছিলাম। ওই সময় আমরা তাকেও বিএনপিকেও দুর্নীতির জন্য ঘৃণা করতাম, আওয়ামী লীগকেও যদি কেউ দুর্নীতি করে তারাকেও ঘৃণা করি। আমি কখনো খালেদা জিয়া ঘৃণা করি না, উনি একজন ভালো মানুষ, আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু খালেদা জিয়া দুর্নীতি করে নাই, শেখ হাসিনা দুর্নীতি করে নাই। শেখ হাসিনা যে যে প্রতিদিনের যে খানা পিনা, ওনার যে বাড়িতে ছিল ভাই, কেউ যদি কলিজাটা হাতে নিয়ে বলে যে শেখ হাসিনা দুর্নীতি করছে, আমি জীবনও এটা আমি মনের ভিতর নিব না। কেন জানেন? ভাই একটা অঙ্ক করেন, আমার যে দেশে আমার পুরো পরিবারটাকে শেষ করে দিল, এবং যে দেশটাকে আমরা স্বাধীনতা এনে আমার বাপ স্বাধীনতার আনার জন্য সারাটা জীবন 22টা বছর অন্ধকার কারাগারে কাটাইলো, আমি আমার বাপের আদরটা তৃপ্তি সহকারে পেলাম না। সেই বাপটারে, সেই মা, যে মাটা স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, একা একা, এই যে ওনার মা না থাকলে বঙ্গবন্ধুকে এত মানসিক শক্তি দেওয়ার মতো ওনার যে দাদা দাদি ছিলেন, ওনারা যেভাবে
সম্ভ্রান্ত পরিবার ছিলেন বিধায় অনেক জ্ঞানী ছিলেন ওনারা, শেখ পরিবার। ওনার বাবা অনেক অত্যন্ত জ্ঞানী ছিলেন। দেশের জন্য যে সন্তানকে মানে কিভাবে উৎসর্গ করে, বা দেশের মানুষের স্বাধীনতা, দেশের মানুষের শোষণ নিপীড়নের বিরুদ্ধে, অধিকার আদায় করার বিরুদ্ধে সন্তানকে আরো মানে আগ্রহ তৈরি করছে, বাধা দেয় নাই। এবং উনি যদি কাজ করে সংসার চালানোর দায়িত্ব, সারা জীবন ব্যস্ত থাকতো, দেশ চালাতে পারতো না। ওনার বাবা বয়সকালে এই যে ওনাদের জমি জমা ছিল, ফসল আসতো, এগুলা থেকে সংসার চলতো, আবার গ্রামের গরিব মানুষদেরকেও দিত। ওরা ওরা কিন্তু সেই পূর্ব থেকে দানশীল পরিবার, মানে ওদের যা আয় হতো তার অনেকাংশে মানুষকে দান করে দিত, আবার রাজনীতির জন্য খরচ করতো, দেশের জন্য। তো এখন যে মানুষটা, আপু, হ্যাঁ আমি আমি জিদ্দা এম্বাসিতে গেছি। হ্যাঁ ওখানে আমার একজন ভাই আছে, আমার স্বাস্থ্য ভাই, আমার আপন স্বাস্থ্য ভাই, ছোট ভাই। হ্যাঁ ওই যে ওনার কাজ ছিল কি, হ্যাঁ বাইরে আসানোর পর থেকে বাইরে বাইরে ঘুরবে, ওই এম্বাসির চতুর্পাশে ঘুরবে, কার চেহারা হতাশা ছাপ আছে দেখবে, দেখবে ছেড়ে নিয়ে যাবে, বলবে কি করতে হবে আমাকে বলেন, আমি করে দেব। এই যে বার্মাদেরকে কতগুলা ফাঁসু বানা দিচ্ছে আমার নিজের ছাত্র ভাই। আমি ওই ভাই, আমি কোলে পিঠে করে ওই ভাইকে বড় করছি। আমি তারপরও লাইফে সে অনেক লাইফে, আমি নিজে কোনো লাইফ করি না, মানুষের লাইফে যুক্ত হয়ে বলি এই এই যে এমবাসির যে দুর্নীতিবাজ আছে তাদেরকে ওখান থেকে সরান। আচ্ছা আমার স্বাস্থ্য ভাই বাইরে কাজ করে, কিন্তু এর পায় সামান্য টাকা। আহ, একটা পাসপোর্টের জন্য 5,000 রিয়াল, 10,000 রিয়াল, মানে সুযোগ বুঝি 15,000 রিয়াল পর্যন্ত নেয়। আচ্ছা আমি যে জায়গায় কাজ করি এখানে কক্সবাজার যে রিফিউজি ক্যাম্প আছে, হ্যাঁ রিফিউজি ক্যাম্পের এলাকায় হ্যাঁ কোটবাজার নামে যে এলাকা আছে, কোটবাজারে নাগরিক হইয়া আমার পাশে পাসপোর্ট বানাইছে বানাইয়ারা, অনেক লোক আছে বানাইছে। আমাকে বলছিল তোমার ভাইকে একটু বলো, আমাকে পাসপোর্ট বানাইছে। আচ্ছা আমি কই নাই বা ভাই, আমি আমার ভাইকে অনুরোধ করবো না, কারণ তুমি বার্মার লোক, তুমি আমার দেশে কেন দেশে, তুমি বার্মা যাও। আচ্ছা আমার দেশে তো মানুষের অভাব নাই। হ্যাঁ আমরা নিজেরাই তো ওই আমাদের বসত বাড়ি একেবারে ছোট হয়ে গেছে। আমাদেরকে চিটাঙে, আপনি জানেন না, চিটাঙে খুব ঘনবসতি হয়ে গেছে পৃথিবীতে। আমার মনে হয় চিটাঙের মতো ঘনবসতি আর কোথাও নেই। আমরা ওই চিটাঙের মানুষ, আমরা কষ্ট হইতেছি, তাদেরকে আমরা চিটাঙে নিয়ে রাখবো। তারা তো আমাদের এই, আমার চতুর্পাশে বার্মাইয়ারা, আমার চতুর্পাশে বার্মাইয়ারা যারা আগে এসেছে, আচ্ছা জিয়া রহমান এসেছে, জিয়া রহমানের আমলে এসেছে, স্বাধীনের আগে এসেছে, ব্রিটিশ আমলে এসেছে, তারা তো সবাই বাংলাদেশি। যেমন এটা এটা আগের ক্লিপে যখন সমন্বয়কারীরা আন্দোলন করছিল, পুলিশের সাথে, ওরা কত অসহায় ছিল তখন। এখন মানুষ যারা অসহায় তারা আন্দোলন করে খুন হচ্ছে শাহবাগে। এটা আগের আমার কাছে যারা, আমার কাছে জঙ্গিদের কিছু ভিডিও আছে। হ্যাঁ জঙ্গিদের ভিডিও মানে সেনাবাহিনীর সাথে জঙ্গি মিশে কাজ করতে, আমার কাছে ভিডিও আছে। তারপরে এই আরো অনেক জঙ্গির ভিডিও আছে, আমি ভিডিওগুলো ডাউনলোড করে দেখছি। এই সাধারণত হোসেনের বক্তব্য ভিডিও করে রেখেছি, আমি ডাউনলোড করে রেখেছি। আমার কাছে অনেক ভিডিও আছে। শেখ হাসিনা নির্দেশে কেউ গুলি করে নাই। শেখ হাসিনা হ্যাঁ গুলি করার জন্য নির্দেশ দেবে আমি মনে করি না। শুনে আমার কাছে আমি বলি আপনাকে কি হয়েছে ঘটনা। হৃদয় হত্যার ভিডিও নিয়ে কালকা করব। হৃদয় হত্যার ভিডিওর ঘটনা শুনলে মানুষের যদি একটু ঘুম ভাঙে। আমি এখনো দেখাই না কেন, গরম গরম দেখালে বলবে মিথ্যা কথা। সময় সাপেক্ষে বাস্তবতা তুলে ধরতে হয়। এখন যেমন আবু সাইদের ভিডিওটা অর্ধেক দেখে আমরা সবাই হাই হুতাশ করছি, পরে দেখি আরে ও তো আসলেই যোগী, ও তো আসলে অ্যাট্রাক্টেড। তো এরকম অনেক কিছুই প্রমাণ হবে এবং অনেক কিছুই সামনে আসবে, যখন তারা গ্রহণ করার মানসিকতা রাখবে তখন দেখাবো। এখন কথা হচ্ছে আহ পুলিশরা কি করে, ফায়ার বুলেট করে, মানে হচ্ছে মানে মানে আকাশে ফায়ার করে, এভাবে ধরে করলেও এইভাবে করে। তো যখন দুই একটা করছেও, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে একটা গুলি করলে একটাই পরে, আর এগুলো সামনে মানে দামায় ধাবায় আসে, পিছনে যায় না।
এইটার একটা বিশাল মেসেজ আছে এই কথাটা। এখন ওরা কিন্তু যখন দেখছে রেল স্টেশন মেট্রো রেলে আগুন দিল, বড় বড় স্থাপনার মধ্যে ভাঙচুর করলো, তারা ছাত্র সেজে গেছে। এবং এটা তারেক যে মধু ব্যবসায়ী বিএনপি, সে কিন্তু ফেস দ্য পিপলে পুরোটা স্বীকার করছে যে আমরা করছি সব। এ ছাত্র সমন্বয়কারীরা, কলেজ স্টুডেন্টরা কেউ আমাদের ডাকে আসে না, সবাই চলে গেছে। ভিডিওটা আগে একবার দেখুন। হ্যাঁ, এটা রাইখে দিয়ে ডাউনলোড করে রেখে দিয়ে। আপনিও দেখাচ্ছেন আজকে, আমিও দেখাইছি। আপনিও দেখাচ্ছেন। হ্যাঁ, তো আমি রেখে দিয়ে ভাই, এটা কাজে লাগবে। যারা যারা অনেকে আমাকে কমেন্ট করে কি বলে জানেন, আপু বিএনপি যে মানে এরকম, এটা এখন যে বুঝতে পারছি ওদের আসল চেহারা। আমরা বিএনপি অনেকে ত্যাগ করছি, মনে মনে মানে মন থেকে ত্যাগ করে দিছে, ওরা প্রকাশ করতেছে না অনেকে। আপু মাইনে একটা হাসপাতাল আছে, রাবেতা হাসপাতাল, এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। ওই রাবেতা হাসপাতালে রাবেতা মডেল কলেজ, রাবেতা মডেল হাই স্কুল, হ্যাঁ, রাবেতা মডেল প্রাইমারি স্কুল, তিনটে শিক্ষা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, ডাক্তার হামিদ সাহেব উনি হচ্ছেন পরিচালক, হ্যাঁ, রাবেতা হাসপাতালের পরিচালক উনি। আচ্ছা, হামিদ সাহেব এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। আচ্ছা, তো ওই সময় প্রশিক্ষণ দিত, আমি ওখানে যেতাম। আমি যেতাম কি জন্য, আমার একজন বন্ধু ছিল, বন্ধুটা ছিল এই কলেজের দপ্তরে, আচ্ছা, আচ্ছা, কলেজের দপ্তরে ছিল। আচ্ছা, আচ্ছা, আমাকে কয়, কুসুম ভাই আপনি একটু আমার সাথে যাবেন? আমি বললাম কেন? হয় দেখেন, এই যে ডাক্তার আব্দুল হামিদ সাহেব উনি হ্যাঁ, এই জামাত ইসলামকে কিভাবে প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ দেয় কিভাবে, আচ্ছা, মানে কোন জায়গায় মারলে তাড়াতাড়ি মরবে, আল্লাহ। কোন জায়গায় মারলে কষ্ট হয়ে মরবে, এইভাবে আমরা অনেককে তো দেখেছি ও মাওলানাদের হাতে পিস্তল, ওরা পুলিশরা একসাথে এক জায়গায় আন্দোলন করতেছে, আর চিপা দিয়ে ওরা ঢুকে গুলি করে চলে যেতেছে। ওই মুহূর্তে কিন্তু ওদেরকে ধরার বা ওদেরকে দমন করার মানসিকতা, টাইমিং ছিল না কারো। ওখানে 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 কই মাদ্রাসা হেলমেট পরে যে বড় বড় অস্ত্র নিয়ে বের হয়েছে, পরে যে হেলমেট পরলে তো মুখ চেনা যায় না, পরে এটা আওয়ামী লীগের লোক, এটা ছাত্রলীগের। একটা ছাত্রলীগও ঠিকঠাক ভাবে পরিচয় বের করতে পারে নাই, ওইগুলো ছাত্রলীগ বানায় দেওয়া হয়েছে। ছাত্রলীগ পোলাপানরা। না। আমি বলেন। আমি এই, আমি কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে এই, যদিও অন্তর থেকে ভালোবাসি তাকে, আমি কিছু কিছু জায়গায় তার উপর আমি খুবই ক্ষুব্ধ। কেন জানেন? বাংলাদেশে আমি যে দেশে আছি, আমাদের এই অন্য দেশের মানুষের তুলনায়, ইন্ডিয়ার মানুষের তুলনায় আমাদের মানে আমাদেরকে মূল্যায়ন করে না এরা। ইন্ডিয়ার মানুষ তারা যে কোনো একটা বড় কাজে চাকরি পায়। আমাদের হয় দোকানদারি করব, না হয় কারো কাছে করবো, আবার আসতেছে, বন্যা তো আবার আসতেছে। রোডে, জি জি, না হয় আমাদেরকে রোডে কাজ করতে হবে, রোডে মানে যে ঝাড়ু দিতে হবে, এই কাজটা আমাদের অন্য কোনো কাজ নেই। কিন্তু বাংলাদেশে 564টা যে 565টি মজুদ করছে, মজুদকে বাংলাদেশে অভাব নেই। কিন্তু মজুদ না করে যদি প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিত মহিলাদের জন্য, এই যে ব্লেন্ডার মেশিন আছে, ব্লেন্ডার মেশিনের যে ফয়েল গুলো বানানো হয়, তারপরে ব্লেন্ডার মেশিন ফিটিং করা হয়, এইভাবে আরো অনেক কিছু আছে। এই এমনকি আমাকেও যদি দেখলে আমি নিজেও কয়েক জায়গায় প্রশিক্ষণ দিয়ে দিতে পারতাম। আর এই আমাদের দেশে অনেকে আছে প্রশিক্ষণ দেওয়ার জন্য, অনেক লোক আছে। প্রয়োজনে ইন্ডিয়া থেকে, চীনের থেকে কিছু উন্নত এই টেকনিশিয়ান আনলে, তারা কিছু প্রশিক্ষণ দিলে আমাদের অনেক কাজ করার ছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কাজটা করেন নাই। এই কোই মাদ্রাসাকে যেভাবে ভর্তুকি দিয়েছে, কোই মাদ্রাসা যেভাবে আমাদের প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছে, ওয়াজ মাহফিলের জন্য সুযোগ দিয়েছে। এমনকি আমি কাজী ইব্রাহিমের সাথে প্লেস করছিলাম, কাজী ইব্রাহিম বলছিল উনি ডাক্তারদের বাপ, আর ডাক্তাররা কিছু না। আমি ওনাকে সিলেক্ট করছিলাম, 2 বছর সময় দিয়েছিলাম, কোনো রিপ্লাই পাইনি। কারণ এই সৌদি আরবে আগে হেজামা করতো, তারপরে এই যে এই সিঙ্গা লাগাতো, দাঁত করতো। এখানে সৌদি আরবে আমি যেখানে আছি তার সামান্য দূরে সরাইয়া নামের একটা জায়গা আছে, ওখানে দাঁত করতো। আচ্ছা, সৌদি আরব সরকার এদেরকে এখান থেকে বাইর করে দিচ্ছে, এগুলো করা যাবে না। হাসপাতাল আছে, প্যারালাইসিসে তারা কি করতো, রড গরম করে এই যে উরুর মধ্যে লাগাইতো, তারপরে এই যে পিছনে রড গরম করে লাল করে লাগা দিত,
হাতের মধ্যে লাগাইতো, পায়ে লাগাইতো, মাথায় লাগাইতো, তার গায়ে চলে। আপনি দেখেন একজন মানুষের ব্রেন প্যারালাইজ হয় কখন? ব্রেন স্ট্রোক করলে তো প্যারালাইজ হয়, আচ্ছা তাহলে তাকে রড গরম করে দেয়। এখানে আপনি বিশ্বাস করবেন না কত নতুন নতুন হাসপাতাল করছে এই সৌদি আরব সরকার। তারপরে আমি যখন এসেছি 2000 সালে, একজন মানুষও পাই নাই ডাক্তার সৌদি, সব বাইরের ডাক্তার। এখন আমার নিজের কাস্টমার আছে অনেক, আমার কবিলের নাতি আছে, হ্যাঁ উনি একজন গানের ডাক্তার, আমার কবিলের মেয়ের ঘরের নাতি গানের ডাক্তার, উনি যে আজ এই হাসপাতালে কাজ করে। আমার এই আগের কপিলের দুইটা সন্তান, আগের কপিলে আমি তনত হয়ে গেছি, ট্রান্সফার হয়ে গেছি, হ্যাঁ দুইটা সন্তান ডাক্তার। আমার কাস্টমার আছে, ব্রেনের ডাক্তার আছে, তারপরে সাইকোলজি আমাকে, আমি বললাম ভাই এই, আমি তো এই বিষয়ে ভালো জানি না, আমি বললাম আমার শুধু আত্মহত্যা করতে মনে চাই। আল্লাহ, বাস্তবে আমার এক সময় শুধু আত্মহত্যা করতে মনে চাইতো। এটা একটা এই রোগ, শুধু কিন্তু আমার এটা একটা রোগ। হ্যাঁ, না আমার রোগ ছিল না, আমার আত্মহত্যা করতে মনে চাইছিল। আমি জীবনে আমি একটা পয়সা এই নিজের জন্য রাখিনি, আমার ফ্যামিলির জন্য আমি যতটুকু পারছি কিছু চুরি করে কিছু করিনি। আরেকটা কথা তো বলে আমি শুনেন, আমার ফ্যামিলিকে এই যে আসিফ নজরুল কিন্তু গতকালকে ভোরবেলা দেশের বাইরে থেকে বাংলাদেশে ঢুকছে। আমার ভিডিও দেখার পরে বিদেশ থেকে সে লাইভ করে বলছে আমি তো দেশেই আছি, আমি কিন্তু আমার সে আমার কিন্তু গতকালকে বাংলাদেশে ঢুকছে এবং সে বোধহয় জাতিসংঘে যে ডক্টর ইউনূস যাবেন ওনার প্রোগ্রাম গুলা সেট করার জন্য গেছেন মনে হয় আর কি। আর না না এই তো সিটার, আমি তো আরেকটা হতে পারে ওনার ওই যে পারিবারিক যে সেটেলমেন্ট, এটাও কিন্তু সঠিক, টুডে টুমোরো প্রমাণ হবে। আরেকটা হচ্ছে যে এই যে দাঙ্গা হচ্ছে, এই যে সারা দেশে নীল নকশা, এগুলার মানে বাজেট করতে গেছে কিনা, কত টাকা দিবে কোন পার্টি। আবার মালয়েশিয়া থেকে শুনছি শ্রমবাজার থেকে হাজার হাজার কোটি টাকা ওনাকে দেওয়া হচ্ছে, শ্রমবাজার থেকে সালামি নিচ্ছে। আমরা আগে কি বলতাম, মনোনয়ন ব্যবসা, মনোনয়ন বাণিজ্য হতো বলতাম না, আমি একটা ইনফরমেশন, এখন আরো বড় বাণিজ্য হচ্ছে। আমি একটা ইনফরমেশন দেবো আপনাকে। আহ, জি জি, আমি একটা ইনফরমেশন দেবো। দেন দেন। এই বিদ্যা বিদ্যা নজরুল নামের একটা ছেলে আছে, তারা দুই ভাই, বাপ নাই মাও নাই, এটিম দুই ভাই। বিদ্যা কারখানা আছে, এরা এখন প্রচুর টাকার মালিক, প্রচুর টাকা আছে এদের। এরা 3 লক্ষ টাকা দিচ্ছে এই যেখানে ছাত্ররা আন্দোলন করতেছে, এদেরকে 6 লক্ষ টাকা দিচ্ছে। 15 আগস্ট না, এই 5 আগস্টের পরে মনে হয় 16 আগস্টের দিন, আমি এই কোনদিন করছে আমি ছুটি কেটে বলতে পারবো না, হ্যাঁ, তারা গরু জবাই করছে বিদ্যায়, আচ্ছা খুশি হয়ে গরু জবাই করছে। আচ্ছা। তারা দুই ভাই, তারা কিন্তু কখনো রাজনীতি করে না, তারা হঠাৎ করে তাদের আমি আমার জানা মতে মানে আওয়ামী লীগ সরকার তাদের এক পয়সাও ক্ষতি করে নাই, যারা আওয়ামী লীগ করে তারাও বাইরে আওয়ামী লীগের আমলে যে, আওয়ামী লীগ আমলে যে জামাত বিএনপি শিবিরের অনেক মানুষ যে কাজ করছে, অনেক বড় বড় পদে ছিল, অনেক টাকা যে দুর্নীতি করছে আমরা দেখছি নিজের চোখে। তো আমরা এই সরকার যে সুযোগটা দিছে এটা অন্য কোন সরকার দিবে না, যে সবাই সবাই কাজ করে খাক, সবাই স্বাধীনতা ছিল। এখন বলতেছে 15 বছর 16 বছর স্বৈরাচারী করছে, এটা বোঝাচ্ছে একটা না ক্ষমতায় ছিলেন কেন। এটা যদি আমি এখন এক্সপ্লেন করি, আপনারা মালয়েশিয়া যান, মালয়েশিয়া দেখেন একটা সরকার যদি একটু লং টাইম না থাকে, আমাদের মতো একটা এত দরিদ্র দেশ উন্নত করার জন্য, এই যে যেমন এখন ওনাকে ফেলে দিছে, সমস্ত কাজ বন্ধ, সমস্ত বাজেট বন্ধ। এবং উনি যে বড় বড় বাজেটে পরিকল্পনা করছিল আমাদের যে এখানে ঢাকা থেকে সিলেট রোড 12টা লেনের হবে, মানে কত ডেভেলপমেন্ট হলে চিন্তা হলে এটা করা যায়। 12টা লেন হলে আপনি চিন্তা করছেন যোগাযোগ ব্যবস্থা কত ভালো হবে, এবং আন্তর্জাতিক মানে যোগাযোগ ব্যবস্থা করতেছে। আমি যখন 2002 সালে মানে না সরি 2012 সালে আমি যখন একবার ভাবলাম, মানে জাস্ট কুয়াকাটা গিয়ে চিন্তা করলাম যে যোগাযোগ ব্যবস্থা তখন মাত্র ছোট ছোট কালভার্ট ব্রিজ হচ্ছে, তখন শেখ হাসিনা সরকার মাত্র ক্ষমতা আসছে, কাজ ধরছে অনেক। না গেলে আমি বিশ্বাসই করতাম না এত কাজ ধরছে, পুরা কুয়াকাটা পর্যন্ত যেতে আপনার সব করে ফেলছে, ফেরি টেরি সব বন্ধ। তো আমি কাজ ধরছে মাত্র, তো আমি যখন কষ্ট করে গেলাম তখন আমি ঠিক করলাম এই যে কষ্ট করে যাচ্ছি, সারাটা দিন সময় লাগতেছে, যেতে লাগতেছে, কষ্ট হচ্ছে, এটা যখন টাইমিং মানে যেটাকে আমরা টাইম ট্রাভেল বলি,
সময় বাঁচাইতে পারি, আর যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে ভালো করতে পারি, তাহলে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। এটা আমিও চিন্তা করছি তখন, যে একটা দেশকে উন্নত করতে হলে ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা ওইটার দিকে বেশি নজর দিচ্ছে। জ্বালানি যোগাযোগ ব্যবস্থা এই দুইটা হ্যাঁ সবার আগে, হ্যাঁ রাইট। যোগাযোগ ব্যবস্থা জ্বালানি। তো আমি আমার এখানে একটা লোক এসে ওনার বাড়ি ছিল ওই কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে একটা লোক এসে মানে খুব রাত, একটা দিনের উপর খুব রাত কেন ওরা কিন্তু অথেন্টিক কিছু বলতে পারে না ভাই, এই যে রোগ করতে একটা অথেন্টিক কিছু বলতে পারে। হ্যাঁ আমি না তুমি দেখতেছে আসার সময় আমার এখানে আমার দোকানে এসেছিলেন দেখে যাওয়ার একদিন। তো আমি ওনাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি যে একটা ওই হাওরের মাঝখানে তিনটে মানে মাঝখানে 0 দিয়ে যে রাস্তা করছে। জীবনে এই রাস্তাটা ছিল তোমাদের, এই রাস্তাটা করার তোমার ছিল। আজকে তোমরা এই যে নৌকো দিয়ে চলাফেরা করতে, এখন তোমরা কি সুন্দর একটা রোড পাইছো। আমি তো শুধু রোডটা দেখাচ্ছি, তোমাদের ওখানে কত ব্রিজ হয়েছে, কত কিছু হয়েছে। একটা সাঁকু দিয়ে আমাদের যে প্রধান আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, উনি একটা সাঁকু দিয়ে ভাড়া ছিল, ওই সাঁকুটা পর্যন্ত বাদ দিয়ে ব্রিজ করে দিচ্ছিল। তারপরে এই মাদারীপুরের একটা ছেলে এখানে কাজ করে, উনি কিন্তু আমাকে বলছে মানে অনেকদিন পর ওনার মানে শান্তি লাগছে। আমি বললাম কেন? শেখ হাসিনা কি করছে দেশের জন্য। শেখ হাসিনা, আমি বললাম পদ্মা সেতু দিয়ে তুমি যাও না, দেখো তো পদ্মা সেতু হওয়ার আগে তোমাদের ওখানে মানুষ মরতো, মনে আছে যে পদ্মা সেতুর যে ভয়ঙ্কর ঢেউ। আমি পদ্মায় ঘুরতে গেছিলাম ভাই, নৌকায় উঠে আমি তো পুরো হাত ফিল হওয়ার অবস্থা। আমি মানে ভয়াবহতা কত গভীর হইতে পারে, মানে খুনেই দেখতেছি এই যে এইভাবে ঢেউ আসতেছে, আবার সেকেন্ড ঢেউটা অন্য দিক থেকে আসতেছে। ভাই রে ভাই, চারদিক থেকে স্রোত মানে আসে, ঢেউ আসে। সমুদ্রের থেকেও ভয়ঙ্কর, সমুদ্র এত ভয়ঙ্কর না ভাই, পদ্মা সেতু যত ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ, একজন প্রসূতি মা একটা যাওয়ার জন্য, হাসপাতালে যাওয়ার জন্য 2 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করতে হতো পদ্মার পারে ফেরির জন্য। 4 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করতে হতো একজন প্রসূতি মা। একজন মায় বলতে পারে তার যন্ত্রণা কি, যন্ত্রণা কি একজন মা ছাড়া কেউ বলতে পারবে না। একজন মানুষ কখনো উপলব্ধি করতে পারবে না একজন মায়ের যন্ত্রণা কি। এখন কি এই সময় আছে? এখন তো সাথে সাথে দেখা চলে যেতে পারে। তারপর ছেলেটাকে বলার পর ছেলেটা আমাকে বলছে আপনি আমাকে মাফ করে দিয়ে, আপনি আমার চোখ তুলে দিচ্ছেন। আমি এগুলো জানা ছেলেটার বয়স এটা আমাদের ব্যর্থতা, বুঝছেন, এদের সরকারের ব্যর্থতা। মানুষকে নার্সিং করতে পারেনি, গণসংযোগ বন্ধ করে দিছে। মানুষের খালি বুঝাইছে উন্নয়ন হইতেছে, মানুষ এমনি আমাদেরকে ক্ষমতায় রাখবে। আরে মানুষকে তো সঠিক ধারণা দিতে হবে মানুষের জন্য। মানে মানুষের যে মাইনরিটি কি বলে এটাকে, ব্রেনের যে একটা সাইকোলজিক্যাল একটা স্টেটমেন্ট, এবং একটা যে ব্রেন কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। তো আমাদের যে গোটা 18 কোটি মানুষকে যে এক করে রাখবে, একটা সেন্স অফ হিউমার তৈরি হবে পজিটিভ ভাবে, এটা তৈরি করার একটা মানে একটা মানে একটা আলাদা একটা সেক্টরি প্রজেক্টই করা উচিত ছিল, যে মানুষকে পজিটিভ মেসেজ দেওয়া। এটার উপরে কাজ করার জন্য একটা আলাদা সংঘ অর্গানাইজেশনই করা দরকার ছিল সরকার, যেন আর কোনো একাত্ম না দেখতে হয়। আমি এই দুটো ভিডিও দিয়েছিলাম এই আশিক নজরুল এবং এই আমাদের যে প্রধান ওই এনজিও সরকার ডক্টর ইউনুসকে, দুজনকে দেশের বাইরে যেতে না দেওয়ার জন্য ভিডিও করছিলাম। একজনের ওই দিচ্ছে আমাকে, মানে কেউ তো দেয় নাই, ওভাবে আছে, কিন্তু আমি যেভাবে লিখতে হয় ওইভাবে লিখতে পারি না। এটা দোষ আমার, মানুষের দেখে নাই, যে দেখছে একজনের দেখতে ওই হ্যাশট্যাগ দিচ্ছি। আমি আর ভিডিও দিই নাই। তবে আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি। যারা আন্দোলন করছে আমি তাদেরকে ঘৃণা করি না, কিছু মানুষ আছে তাদেরকে আমি ঘৃণা করি। আমার 2টা মেয়ের উপর অত্যন্ত রাগ হয়ে গেছে। একজন মানুষ, একটা মহিলা শেখ হাসিনাকে একটা খারাপ ব্যবহার করতে মিছিলে। শেখ হাসিনা
এই হ্যাঁ, ছেলেদের মতো করে থাকবে বললেন না ভাই, এটা আছে ফেসবুকে, রেখে দেন এটা। আরেকটা আরেকটা মেয়ে আছে না, ওই যে আমি ডানা কাটা পড়ি, দুষ্টু কোকিল ডান্স করলো যে বেটাদের সাথে একসাথে। হ্যাঁ হ্যাঁ। এতে তারপরে আরেকটা এখন মেয়ে তো সে আছে এত এই যে আর কথা বলে না, তো সে ভুল এক জায়গায় বলছে আমরা অনেক ভুল করছি, মাফ করে দিয়েন বললো। এইটা বলাই বলাই তো শেষ না, তুই ভুল করার আগে চিন্তা করবি না? তো কত বড় অন্যায় করছে আরেকটা মেয়ে বঙ্গবন্ধুর আছে শোক দিবসে যে সে এইভাবে নৃত্য করে আবার ভিডিও করে ছাড়ে, কত বড় বেহায়া। হ্যাঁ ওই মেয়েটা বলছে কি শেখ মুজিবকে নাকি এই এই ইয়ারা মারি ফেলছে, ওই যে পাকিস্তানি সেনারা শেখ মুজিবকে 7 দিন হওয়ার আগে মারি ফেলছে, এই কথাটা বলছে। এই আর কিছু খারাপ কথা বলছে, আমি ওইটাই বলছি, আরো খারাপ কথা বলছে, ওগুলো বলতে আমার লজ্জা লাগে, আমি এই জন্য বলছি না। এই দুটো মেয়ের উপর আমার খুবই রাগ আছে। আর বাকি কয়েকটা মেয়ে বাইরে হচ্ছে, মেয়েগুলো তারা ওই যে টিকটক করতো, এটা টিকটকের জন্য তারা করছে, এটা আমি কিছু মনে করি না। যে দুটো মেয়ে খুব খারাপ আচরণ করছে, এত খারাপ আচরণ করছে, মুফাসসিলের ভিডিও দেখছেন? মাফ মুফাসসিলে করা যে যায় কি না। করছে আর শেখ বাকিদেরকে হাসিনা, মাফ করা যায়। মুফাসসিলে দেখছেন শেখ হাসিনা বলে চুলে ধরে নামায়া কাপড় খুলে মারবে, এটা তো সেফাতুল্লাহ বললে মনে বুঝাইতাম, সে পাগল সেজে থাকে, পাগল হিসাবে বলছে। সেফাতুল্লাহরও আমি পাগল বলি না। তো মুফাসসিল ভাইয়ের মতো একটা মুহাফিজুল্লাহ, সচেতন, উনি ডক্টরেট করা লোক, হ্যাঁ ওনার মুখ দিয়ে এই ভাষা কিভাবে আসে? আপনি তো একটা লাইভ করছিলেন, হ্যাঁ আপনি তো লাইভ করছিলেন একটা। হ্যাঁ। হ্যাঁ, আমি মুহাফিজ ইসলামের আমি আন্দোলনের আগে লাইভ করছিলাম, আমি কল্পনা করি নাই উনি লাইভে এসে উস্কানিমূলক বক্তব্য দিবে। আমি কল্পনাও করি নাই। আমি ভাবছি উনি শান্তির পথে কথা বলবে, উনি দেখি পুরো উস্কানি দিচ্ছে। পরে আমি লাইভটা অফ করে দিয়েছিলাম, পরে আবার আমি পাবলিক করে দিছি পতনের পরে। কারণ হচ্ছে এরা থাকুক, এটা থাকুক। ওনাকে আমি দেখি, হ্যাঁ ওনাকে শুধুমাত্র এই আমি ওপেন করছি, হ্যাঁ, ওপেন করার পরে ইউটিউবে দিয়ে রাখছি। যে যে মুহাফিজ ইসলামের সাথে লাইভ ছিল, হ্যাঁ আপনি এই আমার মনে হয় আমি 8 মিনিটে দেখি নাই। এই মুহাফিজ ইসলাম আমার একজন খুব প্রিয় ব্যক্তি ছিল। এই আমি ওনার দুইটা জিনিসে আমার খারাপ দুইটা জিনিস আমি বলি। আমাকে উনি হুমকিও দিছে, আমি কেন আসিফের বিরুদ্ধে লিখলাম যে আসিফ নজরুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রদের, তারপরে এই ছাত্রদের হত্যাকাণ্ড করা, কেউ ক্ষমতায় আসতে চাইলে এটা খুবই খারাপ হবে, অন্যায় হবে, এইগুলা লেখার কারণে আমার হুমকিও দিছে উনি ঠান্ডা মাথায়। ওনার জন্য ওনার জন্য আমার মাকে গালি শুনেছি, আমাকে এখানে উনি ব্রেন ওয়াশের জন্য ওস্তাদ, এরকম করতো না আমার উনি ব্রেন ওয়াশের জন্য অনেক ওস্তাদ। আর আমার ওনার কাছে মতো লোকেরা পিনাকি বলেন, ইলিয়াস বলেন, বা ওনাকে বলেন, ওদের কাছে শয়তান হচ্ছে দুধের বাচ্চা। জি জি না, আমি আমার জন্য আমার মাকে গালি শুনেছি, আমাকে যার সন্ধান বলতো, আমাকে বলতো তুমি যারো মহাসিল ইসলামের কথা শুনো, তুমি যারো। আমি বলছি মহাসিল ইসলাম যেগুলো সত্য বলে এগুলো আমি শুনবো, 1000 বার শুনবো, উনি তোমাদের কি আছে? উনি সবই সত্য বলে, আমি উনি পক্ষে বললে সত্য বলে, বিপক্ষে বললে সত্য বলে, কিন্তু সব সত্য সময়ের জন্য সঠিক না। এই ওনার ওনার ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইব করছি, ফেসবুকও আছি, তখন আমি লাইভ শেয়ার যে লাইক দিতে হয়, শেয়ার দিতে হয়, এগুলো দিনে দিনে শুধুমাত্র আমি আর ফলো করি না, কারণ হচ্ছে আমি ফলো করলে বিভ্রান্ত হবো। আমি ফলো করি না, বিভ্রান্ত হতে চাই না। আমি যাদেরকে আগে মনে করতাম মুখোশ, মানে পরে যখন বুঝলাম যে এরা মুখোশধারী, পরে আমি এদের থেকে সব ব্লক করে দিছি। আমার ওদেরকে মানে আমি ভুলেও আর দেখতে চাই না ওদেরকে, আমি ভুলেও আর দেখতে চাই না। না আমি তো দেখি না, শুধু সাবস্ক্রাইব করছি, ওভাবে রেখে দিচ্ছি আমি। আগে তো কথা হতো, এখন কথা হয় না। কোনোদিনও যে মানুষটা আপনি বুঝবেন যে মানুষটা আপনাকে বিভ্রান্ত করতেছে, বা জাতিকে, আপনার ব্যক্তিগত না, জাতিকে বিভ্রান্ত করতেছে, দেশকে বিভ্রান্ত করতেছে, তার ছায়াও বাড়াবেন না। না আমি এই ওনার যে কথাগুলো, আমি এই ধরনের মানুষকে ভালোবাসি, সত্যকে সত্য বলতে যে যারা ভয় পায় না তাদেরকে আমি ভালোবাসি। আমি আমি স্যাক্রিফাইস করতে পারি। আমার এখানে কর্মচারী ছিল, ঢাকা মেয়র নির্বাচনের সময় যে মির্জা আব্বাসের স্ত্রী নির্বাচন করছিল না, ওই সময় তো আমি নিউজ দেখার জন্য দোকানে আসিনি,
হুম আমার কর্মচারী রিমোটটা নিয়ে বসে রয়েছে। তো মির্জা আব্বাসের বিএনপির সাক্ষাৎকার শোনার পর যখন ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার নিতে গেছে, মুজিব বন্দনা করতেছে যখন দেখছে শেখ হাসিনার পদত্যাগ পত্র আর দেখাইতে পারে না, উনি তখন শেখ হাসিনার আইনজীবী হচ্ছে, বঙ্গবন্ধুর বন্দনা করতেছে। আমার কর্মচারী আচ্ছা, সাথে এ টু জেড বিষয় আপনি কোথাও দেখছেন উনি বিএনপির এই 5 তারিখে পরে ওদের যে কর্মকাণ্ড করছে, হিন্দু পুরানো, গণধর্ষণ করা, মানুষ কুপায় মারা, এগুলা নিয়ে কি উনি কোনো মানে বক্তব্য দিচ্ছে কোথাও, সমালোচনা করছে দেখছেন কোথাও? দেখলে যদি দেখতাম তাহলে ভাবতাম সে নিরপেক্ষ। আমি আজকে একটা নিউজ দেখতে পাচ্ছি। বলেন। না না, আমি আজকে একটা না আমি শুনতেছি না, শুনতে ভালো পাচ্ছি না। করে ছবি দেখি না, ওখানে লেখা ছিল মনে হয় খুব ছোট অক্ষরে বিবিসি লেখা ছিল বলে মনে হয়, খুব ছোট লেখাগুলো। একটা ইউটিউবে চ্যানেলে দেখলাম শেখ হাসিনা দেশে ফিরে আসতেছে, পদত্যাগ করছে, এই ডক্টর ইউনূস পদত্যাগ করছে। এগুলো ভুয়া নিউজ, জাতিসংঘে শেখ হাসিনাকে এনে দেবে, জাতিসংঘে ভুয়া নিউজ। আমিও বিভ্রান্ত হয়েছিলাম। হ্যাঁ, আমি ভুয়া নিউজ বুঝতে পারছি। হ্যাঁ, তো এই যাই হোক, আপনি আমার জন্য বিশেষ করে আমাদের বয়স তেমন ভালো না, আর আমি যেহেতু একটা কাজে আছি, আমি কাজের কারণে মানে ভালো করে একটা ভিডিও বানিয়ে দিতে পারি না। আপনাদের বয়সটা খুব সুন্দর, আপনি খুব সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারেন। আমি আশা করব আপনি যতদিন থাকবেন কথা বলবেন মানুষের জন্য, আপনার যে কোনো সময় যে কোনো একটু সময় চেয়ে নিব, একটু সময় চেয়ে নিব। তবে এবার বাংলার মানুষ আপনার বয়স আমাদের আবার 10, 20, 30 মিনিটের মধ্যে ক্ষমতাচ্যুত এটা আমি ডাউনলোড করে রাখবো। এবার তার অন্তর্বাসনী আন্দোলন করবে না, তার কত ভয়ঙ্কর প্রশ্ন করবে না। এবার তাকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে তাকে সাধারণ জনগণই ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। চিন্তা করছে এবার শেখ হাসিনা আর পালাতে পারবে না। সাধারণ মানুষ রক্ত দিতে শিখে গেছে। শেখ হাসিনা এখন আর তার ওই বেনজিরকে দিয়ে যেখানে ভেঙে গেছে, আর শেখ হাসিনা তার ওই ছাগল কাণ্ডের গোলাম আজমের ভাগিনা হয় উনি। তো উনি যেভাবে বক্তব্যটা দিচ্ছে, মানে গণহত্যাকারীদের চেয়েও ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে উনি এটা। তারপরে হচ্ছে আমি একটু বলি, উনি যে সারা জীবন ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ করলো, লড়াই করলো। আপনার সবার জন্য ইনফরমেশন, হয়তো অনেকে মনে নাই বা জানে, বা অনেকেই জানে, বাংলাদেশে ৭১-এর পরবর্তী সময় ধর্ম ভিত্তিক রাজনীতি জিয়াউর রহমান চালু করে। কই, উনি তো এটা নিয়ে কখনো প্রতিবাদ করে নাই। উনি তো ওদের গুণ গান গিয়ে থাকেন সারাক্ষণ। গুণ যেটা করেছে সেটা স্পেসিফিক করে বলা কোনো অপরাধ না, আমি ওদের অনেক ভালো কাজের প্রশংসা করি। কিন্তু ওনার যে এই একটা কাজের ভুলের কারণেই আমাদের দেশে যে ধর্ম ব্যবসায়ী চাষ হয়েছে, উনি তো সেটা কোনোদিন বলে নাই। অথচ উনি নাস্তিকতার চর্চা করে, মুক্ত চর্চা করে, সুফিজম করে। ওনার এগুলার কি মূল্য আছে? আমি আমি ওনার জন্য অনেক কিছু কথা বলবো, ওনাকে বলবো আপনার এই পেয়েছি ইউটিউবে, উনি যদি শুনে তো ভালো হয়। উনি গোলাম আজমের ছোট ছেলে, গোলাম আজমের বিরুদ্ধে কি বলছিল উনি নিজে ওনাকে বলছিল, উনি অনেকবার বলছে কথাগুলো। তো উনি যদি ভুলে যেত আমার কিছু করার নাই, তবে এখনো ওনার ইউটিউব চ্যানেলে আছে। কয়েকদিন আগে আমি দেখছি গোলাম আজমের ছেলে, গোলাম আজম যে কত অপরাধ করছে, তার ছেলে বলে গেছে, তার ছোট ছেলে ওনাকে নাকি মামা ডাকে। এই যে গোলাম আজমের ছেলে মহাসিন ইসলামকে মামা ডাকে। এটা আমার দিয়ে তো ভাই, আমাকে একটু দিয়ে, ওটা আমার লাগবে। আমাকে
ছুটি নিতে হবে। আমি ইউটিউব চ্যানেলে দেখছি, আমি গত কয়েকদিন আগে দেখছি এইগুলা রাখতে হবে। বিষয়গুলো। হ্যাঁ, বিষয়গুলো কিন্তু এক সেকেন্ডের ভিতরে পল্টে গেছে। হ্যাঁ, ওনার জন্য আমি কি কষ্ট পেয়েছি সৌদি আরবে, আমার মতো কষ্ট কেউ পাই নাই ওনার জন্য। আল্লাহ আল্লাহ। ও মাই গড, ওনার জন্য, ওনার সাথে আমি একটানা 6 মাস লাইভে কথা বলছি। আমি সেটা 2020 সালের 21 সালের শেষের দিকে। আমি কত হুমকি দামকি খাইছি, কিন্তু আমাকে মুমিনরাও পছন্দ করতো। উগ্রবাদীরা ভালো হয়ে গেছিল অনেক, 2-1টা ছাড়া। অনেকেই আমাকে বিরক্ত করতো। না, অনেকেই পজিটিভ হয়ে গেছে। আমি তো উগ্রবাদী কথা বলি না, আর আমি লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করি। অনেকে কিন্তু আমার প্রতি তাদের একটা আস্থা ভরসার জায়গা তৈরি হয়েছে, কিন্তু পরবর্তী সময় আমি, আমার ব্রেনের খুব সমস্যা হয়ে গেছে। প্রতিদিন ওনার 8-10 জন করে থাকতো সবার মাঝখানে কথা বলা, আমি একটু ব্রেনের সাথে একটা, মানে ব্রেনে আমার নিতে পারছি না। পরে পরে তিনি আহ আমাকে পরে অনেকবার বলছে, শ্রুতি আসো লাইভে আসো। আমি বলছি ভাই আমি একটু রেস্ট নিতে চাই। আমি আর নিজেও লাইভ করিনি, টোটালি আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে গেছিলাম আমার একটু মানসিক সমস্যার কারণে। তো তখন ওনার ইউটিউবে উনি বলতো আমি ভিউ চাই না, আমি আমি লাইক চাই না, আমি আমার ব্যবসা চাই না, আমি সত্য প্রচার করতে চাই। হঠাৎ করে কিছুদিন পরে এসে বলতেছে শ্রুতি আমি তো বলবো আমি নাস্তিক হয়ে গেছি। আমাকে ফোন দিছে, কেমন হবে? আমি বলছি সর্বনাশ, এই কাজ করেন না। এটা এটা নাস্তিকতার পক্ষে আমি না। মুক্ত চর্চা করতেই পারেন, তথাকথিত কোনো ধর্ম আপনি নাই মানতে পারেন, কিন্তু আপনি এটা বললেন না, এটা করেন না। আপনারা কত মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, আহ কুসংস্কার থেকে বের হয়ে আসছে। আপনি এটা করলে অনেক সমস্যা হবে অন্যদের জন্য। উনি শুনেন নাই, উনি এটা করছেন। Attention is shirk. He changes color like a lizard. যে এতবার কালার চেঞ্জ করে নিজের, মানে এটা তো ইয়ার সাথে যায় না, নৈতিকতার সাথে, নিজের মূল্যবোধের সাথে কি এটা যায়? ক্ষণে ক্ষণেই নিজের আইডেন্টিটি চেঞ্জ করতেছি, ক্ষণে ক্ষণেই নিজের, মানে সবকিছু পরিবর্তন করে করে মানুষের সামনে আমি আসতেছি। এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। আমি চলে যাব, আমার এখন আর এনার্জি পাচ্ছি না। আপনারা লাইভটা দেখা যদি মনে করেন ভালো লাগে, যে মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে শেয়ার করে দিয়ে। আর একজন কি লিখেছে যে ডক্টর ইউনূসের পাসপোর্ট কি আপনারা পাসপোর্ট দেখেছেন? তাহলে ওনার পাসপোর্ট পার্সোনাল জিনিস আমরা কোথায় পাবো বলেন? ওনার পার্সোনাল জিনিস কি আমাদেরকে দিবে? ওনারটা দেখার অধিকার আছে সেনাবাহিনীর। সেনাবাহিনীর সমস্ত ক্ষমতা আছে এখন ওনাকে দেখার, ওনাকে জানার। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি একটু অসুস্থ বোধ করছি। আবার আপনাদের সঙ্গে কালকে কথা হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। এবং কে যেন আসছে, আমি কি চলে আপনি আবার আসছেন? আমি তো চলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আচ্ছা, আপনি তাহলে একটু কথা বলেন। আপনি চলে যান। না, আপনি তাহলে একটু কথা বলেন, আমি একটু আমার মানে আমি একটু একটু হাতের একটু কাজ করে, আপনি কথা বলতে থাকেন। আপনি উপজাতি, মানে দেশে যে দাঙ্গা হচ্ছে, মানে নিজেদের, আমরা বাংলাদেশ একটা পরিবার, এটার ভিতর যে নিজেরা নিজেরা হানাহানি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, মানে একটু সামান্য 19-20 হলে মেরে ফেলতেছে। এই বিষয়টা নিয়ে আপনি ভালো ভালো মেসেজ দেন, আমি আসতেছি। আমি যারা এসএসসি পরীক্ষা ছিল, যারা আমার মেয়েও এসএসসি পরীক্ষা ছিল, তো পশু ভাষার কারণে আমার মেয়েটা খুব মন খারাপ করছে। উপবাস যারা সার্টিফিকেট তাহলে তাদের কোনো সার্টিফিকেট থাকবে না। আমি কি বলবো, আমার দেশের মানুষ এত তারা তারা পরীক্ষা ঠিক আছে একবার পিছিয়ে দিয়ে তো আবার নতুন করে প্রিপারেশন নিতে পারতো। তারা আবার ক্লাসে ফিরে যেত, তারা আবার প্রস্তুতি নিত পরীক্ষার জন্য। এখন সময় যারা
যারা এই ডাক্তার এমবিবিএস করতে তারা নাকি 6 মাসে পুরো কোর্স করে ফেলছে, তো তারা এখন ডাক্তার হয়ে যাবে। আমাদেরকে কি ট্রিটমেন্ট দেবে আমি জানি না, আমার ভয় লাগে তারা হয়তো ভুল ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে হত্যা করতে পারে। যারা 6 মাস কোর্স করে আমাদেরকে চিকিৎসা দেবে। তাহলে আপু আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আমি অনেক সময় ইচ্ছে করে ওকে আরেক কাপ চা দিয়ে একটু অ্যাবনর্মাল টাইপের ছিল। জি, মা বাবা সবাই মারা গিয়েছেন যেহেতু। সবাই মারা গেছে এবং দারিদ্রতার সাথেই ছিল। অনেক সময় টাকা পয়সা চাউলের আমি